আসসালামু আলাইকুম আন্না বাচ্চারা, পদার্থবিজ্ঞানের ব্র্যান্ড নিউ ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে আমরা পর্যায়বৃত্ত গতি অধ্যায়টি পড়ব। আর এই অধ্যায়টির গুরুত্ব বলে শেষ করা যাবে না। এইচএসসি পরীক্ষা বলো, ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন বলো, ভার্সিটি অ্যাডমিশন বলো, প্রতিটি জায়গায় এই অধ্যায় থেকে কোয়েশ্চেন এসেই থাকে। আর স্টুডেন্টসরাও এই অধ্যায় থেকে কোয়েশ্চেনগুলোর অ্যান্সার করতে গিয়ে ভুল করে ফেলে। তো সেই ভুলগুলো যেন না করো আর এই অধ্যায়টি থেকে তুমি যেন প্রভাবে অ্যান্সার করতে পারো, তাই আজকে কিছু চমৎকার চমৎকার কোয়েশ্চেন যেগুলো ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিগুলোতে এসেছিল তা নিয়ে আমরা আলোচনা করব। শুধু প্রশ্নই নয়, ওই প্রশ্নের সাথে রিলেটেড যে থিওরি, সেই থিওরির বেসিক থেকে পড়াবো। সো যারা অধ্যায়টিতে উইক আছো, ইনশাল্লাহ আজকের ক্লাসটি করার পর সেই উইকনেসটা কেটে যাবে এবং তুমি অন্যকে এই অধ্যায়ের চমৎকার অঙ্কগুলো শিখিয়ে দিতে পারবা। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাদা মনে কাদা না রেখে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবা। সো আর কথা না বাড়িয়ে শুরু করছি আজকের ক্লাসটি। সো প্রথমেই আমরা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিগুলোতে আসা এই অধ্যায় থেকে রিটেন অংশ নিয়ে আমরা আলোচনা করি। তো প্রথমেই আমরা যে অঙ্কটি সলভ করব, সেখানে বলা আছে কি? সেখানে বলা আছে একটি বস্তুর সরল ছন্দিত গতি সমীকরণ বলা আছে x = 6 cos πt + π/3 মিটার। তো t = 2 সেকেন্ড সময়ে সরণ বেগ ত্বরণ বের করো। তো প্রথমেই এই সমীকরণটা দেখে অনেকের মনে খটকা আসবে, ভাইয়া ভাইয়া আমি তো শিখেছিলাম x = a sin ωt + ডেল, এখানে কিভাবে cos হয়ে গেল? ভাইয়ারা মনে রাখবা, এখানে সাইন নাকি কস সেইটা ম্যাটার করে না। সাইন নাকি কস সেটা কিন্তু নির্ভর করবে এই ডেলের উপর। সো তোমাকে কজের ইকুয়েশন দিছে, তুমি যে ঘাবড়ে যাবা এটা হওয়া উচিত না। তো তুমি কি করবা? তুমি নিশ্চয়ই জানো এটা হচ্ছে সরণের সমীকরণ। তোমার এখান থেকে 2 সেকেন্ড পর সরণ বের করতে হবে। তো যেখানে টাইম আছে সেখানে টাইমের জায়গায় 2 সেকেন্ড বসায় দাও, তাহলে তুমি 2 সেকেন্ড পর সরণ পেয়ে যাবা। তো আমাদের সাইন নাকি কস এটা আপাতত দরকারই নাই। আমাদের দেয়া আছে সরণের ইকুয়েশন x = 6 cos πt + π/3। এবার এই সরণটা আমরা কত সেকেন্ড সময় বের করতে চাচ্ছি? 2 সেকেন্ড সময়। তাহলে এই টাইমের জায়গায় আমরা 2 সেকেন্ড বসিয়ে দিই। 2 সেকেন্ড বসিয়ে যদি ক্যালকুলেশন করো 6 cos π × 2 সেকেন্ড + π/3, যেটা ক্যালকুলেশন করে পাবা ওইটাই হবে আমাদের 2 সেকেন্ড পর সরণ। খুব সুন্দর। এরপরে বলেছে বেগ। তো তোমরা সেই ছোট্টবেলা থেকে জানো সরণকে সময়ের সাপেক্ষে অন্তরীকরণ করলে আমরা বেগের সমীকরণ পাবো। সো এইখানেও তার ব্যতিক্রম নহে। আমরা যদি এই যে সরণের ইকুয়েশনটা এটাকে সময়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি, কি পাচ্ছি? dx/dt, অর্থাৎ এটাকেই বলা হচ্ছে বেগ। তো এটাকে তুমি ডিফারেন্সিয়েশন করতে পারো আশা করি। 6 বাইরে চলে আসবে। cos থিটা, cos থিটাকে ডিফারেন্সিয়েশন করলে হয় -sin থিটা। তো এই cos থিটাকে ডিফারেন্সিয়েশন করে পাবো আমরা -sin থিটা। থিটা কত ভাইয়া? থিটা হচ্ছে πt + π/3। তো এবার বলো তুমি থিটা আসলে কাকে ধরেছো? থিটা ধরেছো πt + π/3, বাট এটা তো আসলে থিটা না, বা এটা তো আসলে টি না। তো এটাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। এটাকে আবার ডিফারেন্সিয়েশন করলে তোমরা নিশ্চয়ই জানো πt, এটা ডিফারেন্সিয়েশন হয়ে পাই বাহিরে চলে আসবে। তাহলে আলটিমেটলি এখানে আরো একটা পাই গুণ আকারে থাকবে। সো আমরা কি পাচ্ছি? -6π sin πt + π/3। তো এই যে ইকুয়েশনটা পেলাম আন্না বাচ্চারা, এটা হচ্ছে আমাদের কিন্তু বেগের সমীকরণ। সো এই সমীকরণে তুমি যদি টাইমের জায়গায় 2 সেকেন্ড বসাও তাহলে 2 সেকেন্ডের বেগ পেয়ে যাবা। টাইমের জায়গায় 3 সেকেন্ড বসাও, 3 সেকেন্ডের বেগটা পেয়ে যাবা। খুবই সিম্পল। এরপর বলছে ত্বরণ বের করো। আরে আন্ডা বাচ্চাদের মতো কোয়েশ্চেন কেন দিচ্ছে আমাদেরকে? আমরা তো প্রো। এখানে ত্বরণ বের করার জন্য বেগকে ডিফারেন্সিয়েশন করব। বেগের যে সমীকরণটা তুমি বের করেছো সেটাকে আবার ডিফারেন্সিয়েশন করো, অর্থাৎ dv/dt করলে আমরা পাবো অ্যাক্সিলারেশন a। তো ভাইয়া a = কত হবে? খেয়াল করি আমরা, -6π হচ্ছে কনস্ট্যান্ট, এটাকে বাইরে নিয়ে আসলাম। এবার বলো সাইন থিটা। সাইন থিটাকে ডিফারেন্সিয়েশন করলে আমরা পাবো cos থিটা। তাহলে এখানে পাচ্ছি আমরা cos থিটা মানে হচ্ছে πt + π/3, তাই না? এটা হচ্ছে আমাদের cos থিটা। সাইন থিটাকে ডিফারেন্সিয়েশন করেছি, সাইন টি কে ডিফারেন্সিয়েশন করেছি। এবার বলো এখানে আসলে πt ছিল, তো πt + π/3 কে আবারও যদি সময় সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করো তুমি আরো একটা এক্সট্রা পাই পাবা। তো তুমি যদি ক্যালকুলেশন করো পাচ্ছ কি -6 পাই পাই গুণ করলে পাই স্কোয়ার
cos পাই টি প্লাস π/3। সো এটা হচ্ছে আমাদের ত্বরণের সমীকরণ। এই যে ত্বরণের সমীকরণটা, এই সমীকরণের টি এর মান 2 সেকেন্ড বসালে তুমি 2 সেকেন্ড পর ত্বরণ বের করতে পারবা। সো এই প্রশ্নগুলো খুবই সহজ, আমাদের একাডেমিকেও কিন্তু আছে, ইভেন অ্যাডমিশনেও আসে। সো আশা করি সবাই এটা পারবা, খুবই বেসিক লেভেলের একটা কোয়েশ্চেন ছিল। এবার দেখতে সহজ কিন্তু ভুতুরে একটা প্রবলেম সলভ করব। এই প্রবলেমটা তোমার কনসেপ্টকে আসলেই অনেক বেশি সুদৃঢ় করবে। তো প্রশ্নটি কি বলেছে, দুটি সরল দোল গতির সমীকরণ বলা আছে, একটা হচ্ছে 10 sin 4πt প্লাস π/4 এবং অপরটি হচ্ছে 5 sin 3πt প্লাস √3 cos 3πt। ওই অংশটুকু একটু ভুল হয়েছে, আমি কেটে দিছি। তো এই দুইটা সমীকরণ বলে দিল এবং এদের বিস্তারের অনুপাত বের করতে বলছে। সো অনেকেই ভাববে কি এটা খুবই সহজ, তো বিস্তারের অনুপাত কত, এটার বিস্তার হচ্ছে 10, এটার বিস্তার হচ্ছে 5, তাহলে 10/5 অনুপাত হচ্ছে 2। সো এখানে অনেকে ভুলটা করে ফেলবে আবেগের বশত, বাট এটা কিন্তু এতটাও সহজ নয়। তো কেন সহজ নয় একটু ব্যাপারটা খেয়াল করি। আমরা জানি সরল ছন্দিতে স্পন্দনরত কণার সমীকরণটা কি, y সমান a sin ω_t প্লাস ডেল, তাই না? তো ভাইয়ারা প্রথম ইকুয়েশনটা একটু খেয়াল করো, a sin ω_t প্লাস ডেল π/4 এই ফরমেশনে আছে। কিন্তু দ্বিতীয় ইকুয়েশনটা y ইকুয়াল a sin থিটা sin সামথিং টি মানে ω_t প্লাস √3 cos সামথিং টি, তাই না? এইভাবে আছে। তো দ্বিতীয় ইকুয়েশনের সাথে এই ইকুয়েশনটা কোনোভাবেই ম্যাচ হচ্ছে না। ম্যাচ না হলে তুমি কিন্তু তুলনা করে তুমি বলতে পারবা না যে এই 5 হচ্ছে এই দ্বিতীয় ইকুয়েশনের বিস্তার। তাহলে আমাদের এখানে ফার্স্ট অফ অল কি কাজ করতে হবে, আমাদের যে দ্বিতীয় ইকুয়েশনটা আছে সেই দ্বিতীয় ইকুয়েশনটাকে স্ট্যান্ডার্ড ফরমেশনে নিয়ে যেতে হবে। তো মনে রাখবা অলওয়েজ যে এই যে আমাদের দ্বিতীয় ইকুয়েশন, এখানে খেয়াল করে দেখো sin 3πt, টি এর আগে আছে কত 3π, একইভাবে cos টি এর আগে কত আছে 3π, এই দুইটা একই আছে। তো এই দুইটা যদি একই থাকে মনে রাখবা এটা অবশ্যই সিম্পল হারমোনিক মোশনের সমীকরণ। তো এই সমীকরণটাকে আমি চাইলে এই রূপে নিয়ে যেতে পারবো। কিভাবে নিব, খুবই সিম্পল, দেখো আমরা একটু যদি লিখি y2 = দেওয়া আছে 5 sin 3πt প্লাস √3 cos 3πt। তো এই সমীকরণকে আমার সাইনের আকারে নিতে হবে, মানে সাইনের সমীকরণ নিতে হবে। এটা কিভাবে সম্ভব ভাইয়ারা, ত্রিকোণমিতিতে তোমরা ছোটবেলায় পড়েছো, মনে নাও থাকতে পারে। যদি এই রকম সমীকরণকে সমাধান করতে চাই তখন সাইনের সামনে যেই সহগ আছে, কজের সামনে যেই সহগ আছে, সেই সহগগুলোর বর্গের সমষ্টির বর্গমূল দিয়ে ভাগ করতে হবে। আমি আবারও বলছি, সহগগুলোর বর্গের সমষ্টির বর্গমূল দিয়ে। সাইনের সামনে কত আছে ভাইয়া 1, কজের সামনে কত আছে √3, তাহলে সহগগুলোর বর্গ কত 1² এবং √3², বর্গের সমষ্টির বর্গমূল। এটা দিয়ে আমার কি করতে হবে, ভাগ করতে হবে সহগগুলোর বর্গের সমষ্টির বর্গমূল। তাহলে কত হচ্ছে 1² মানে 1, √3 মানে 3, √3² মানে 3, 1 + 3 অর্থাৎ 4, √4 মানে 2। তার মানে বুঝতেই পারতেছি আমাদের এইটাকে 2 দ্বারা ভাগ করতে হবে সমাধানের জন্য। তো এখানে 5 তো আসেই, 2 দ্বারা ভাগ করে দাও। এটাকে যদি 2 দ্বারা ভাগ করো এখানে পাবা কত ভাইয়ারা, এখানে পাবা 1/2 sin 3πt প্লাস, আমি এটা মুছে দিচ্ছি, অলরেডি তোমরা জেনেছো এখানে কি বলছি আমি, প্লাস এটাকে 1/2 দ্বারা ভাগ করব, তাহলে 1/2 দ্বারা ভাগ করে √3/2 হবে cos 3πt। এটা হচ্ছে ত্রিকোণমিতির সমাধানের ওয়ে। এখন তুমি যেহেতু 2 দ্বারা ভাগ করছো, এই 2 তো উইরা এসে জুইরা বসতে পারে না, এই দুইকে অবশ্যই এলিমিনেট করার জন্য উপরে আমরা 2 দ্বারা একটা গুণ করে দেব। তাহলে 2 দ্বারা গুণ করলাম, 2 দ্বারা ভাগ করে দিলাম, দ্যাটস ইট, সিম্পল। তাহলে 5 দুগুণে কত হচ্ছে ভাইয়া 10। এটা কি হচ্ছে হাফ মানে কি, হাফ মানে ভাইয়া cos কত, cos হাফ মানে cos কত ডিগ্রি মান হাফ, cos π/3 নাকি, cos 60 ডিগ্রি মান হাফ অর্থাৎ cos π/3, sin 3πt প্লাস √3/2 কত ভাইয়া sin π/3, sin π/3 cos 3πt। তো আমরা কেন এইভাবে সাজালাম খেয়াল করো, এটাকে যদি আমি একটু সুন্দর করে সাজাই, 10 sin 3πt cos π/3, মানে সাইনকে আগে আনলাম, কসকে পরে নিচ্ছি, প্লাস cos 3πt
সাইন π/3। সো এবার দেখো মজার একটা সূত্র হয়ে গেছে, সাইন এ কস বি কস এ সাইন বি। খুব সুন্দর না? সাইন এ কস বি কস এ সাইন বি, সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, অর্থাৎ সাইন এ প্লাস বি এর ফর্মুলা। তাহলে 10 এখানে লিখতে পারো সাইন এ প্লাস বি, এ কত 3πt, 3πt, আর বি কত π/3। তাহলে সাইন এ প্লাস বি এর ফর্মুলা হচ্ছে আমাদের এটা। সো দেখো তো আমাদের y2 এর ইকুয়েশনটা খুব সিম্পলিফাই করে আমরা স্ট্যান্ডার্ড ফরমেশনে নিয়ে আসলাম না? এবার বলো তো এইটার সাথে এটার কি তুলনা যায়? অবশ্যই যায়, কারণ এটাও সাইন সামথিং টি প্লাস π/4, সাইন সামথিং টি প্লাস π/3। এই দুইটা ইকুয়েশনে যদি তুলনা করো, এইটার বিস্তার 10, এইটার বিস্তারও 10, তাহলে বিস্তারের অনুপাত কত হবে রান্ডা বাচ্চারা? 10/10 মানে 1:1। আশা করি তোমরা বুঝেছো। তোমাদেরকে জাস্ট এটুকুই ক্লিয়ার করতে চাই, যখন আমাদের সরল ছন্দিত স্পন্দনের সমীকরণ সাইন প্লাস কজ আকারে দেয়া থাকবে, তখন যেটা করতে হবে অবশ্যই যে দেখবা অবশ্যই টি এর আগে যেটা আছে সেটা সেম, তাছাড়া কিন্তু সিম্পল হারমোনিক মোশন হবে না। তো টি এর আগে 3π সেম, তখন কি করবা? সাইনের সামনের সহগ এবং কজের সামনের সহগের বর্গের সমষ্টির বর্গমূল দ্বারা ভাগ করে সমাধান করে আমরা স্ট্যান্ডার্ড ফরমেশনে নিয়ে আসব। আশা করি সবাই এটা ক্লিয়ার হইছো, বিস্তারের অনুপাতটা বের করে ফেলতে পারবা। এবার চলো পরবর্তী প্রশ্নে কি বলছে সেটা দেখে নেওয়া যাক। পরবর্তী প্রশ্নে বলছে সরল ছন্দিত স্পন্দন সম্পন্ন একটি কণার বেগ 3 মিটার/সেকেন্ড যখন সরণ হচ্ছে 4, বেগ 4 মিটার/সেকেন্ড যখন সরণ হচ্ছে 3, বিস্তার পর্যায়কাল নির্ণয় করো, 50 কেজি হলে দোলনের মোট শক্তি নির্ণয় করো। বুয়েটের 2005-6 সেশনে এসেছে। তো এই কোয়েশ্চেনটা সলভ করার আগে আমরা একটু সামান্য কিছু সূত্র মনে করে নেই। তোমাদের কি মনে আছে এখানে কি বলা আছে? দেখো তো, বেগ বলা আছে, সরণ বলা আছে, অর্থাৎ এক্স এবং ভি। এক্স হচ্ছে যে কোনো সময়ের সরণ, ভি হচ্ছে যে কোনো সময়ের বেগ, এই দুইটা দেয়া আছে। তো ভি এবং এক্স এর মধ্যে রিলেশনটা কি? সরল ছন্দিত স্পন্দনের জন্য বেগের সমীকরণটা কি মনে আছে তোমাদের? ভি সমান ছিল ω√a² - x², যেখানে ওমেগা হচ্ছে কৌণিক কম্পাঙ্ক, এ হচ্ছে বিস্তার, এক্স হচ্ছে সরণ। যখন সরণ দিয়ে বলবে বা অবস্থান দিয়ে বলবে বেগ নির্ণয় করো, তখন কিন্তু ফর্মুলা এইটা। যখন সরণ দিয়ে বলবে ত্বরণ বের করো, তখন কিন্তু ফর্মুলা এইটা -ω²x। এগুলো হচ্ছে বেগ এবং ত্বরণের রাশিমালা। কার সাপেক্ষে? সরণের সাপেক্ষে, মানে এক্স দেয়া থাকলে এগুলো বের করতে পারবো আমরা। এবং একটা সরল ছন্দিত স্পন্দনরত কণার মোট শক্তি কয়টা হয়? একটা সরল ছন্দিত স্পন্দনরত কণার দোলনার কথা চিন্তা করতে পারো, বিভব শক্তি এবং গতিশক্তি। কোনো একটা বিন্দুতে মোট শক্তি হবে বিভব শক্তি, গতিশক্তি। স্প্রিং এর কথাও চিন্তা করতে পারো, স্প্রিংকে যদি টেনে ছেড়ে দাও, সে এইভাবে আপ ডাউন আপ ডাউন আপ ডাউন করতে থাকবে। সো যখন তুমি সে আপ ডাউন করতেছে ভাইয়া, প্রত্যেকটা বিন্দুতে কিন্তু তার গতিশক্তি এবং বিভব শক্তি আছে। বিস্তারে যখন বিস্তারে যাচ্ছে, দেখা গেল বিভব শক্তি সর্বোচ্চ, গতিশক্তি শূন্য। যখন সাম্যাবস্থানে যায়, তখন গতিশক্তি সর্বোচ্চ, বিভব শক্তি শূন্য। আর অন্য যে কোনো বিন্দুতেই গতিশক্তিও আছে, বিভব শক্তিও আছে, কিন্তু মোট শক্তির পরিমাণ কি? একই থাকে। আর সেই মোট শক্তি কত জানো কি? মোট শক্তিটা মনে করে দেই, মোট শক্তি হচ্ছে ½ kA²। আর গতিশক্তি কত? গতিশক্তি হচ্ছে যে কোনো অবস্থানে গতিশক্তির ফর্মুলা ½ kA² - x²। যে কোনো অবস্থানে বিভব শক্তির ফর্মুলা ½ kx²। তো তুমি যদি এই দুইটা যোগ করে দাও, তুমি অলওয়েজ দেখবা ½ kA² পাচ্ছ। তো হচ্ছে বিভব শক্তি, এটা হচ্ছে গতিশক্তি, এটা হচ্ছে মোট শক্তি, এই দুইটার যোগফল। সো এই শক্তির ফর্মুলাগুলো আমি তোমাকে একটু মনে করিয়ে দিতে চাই। আর এই প্রত্যেকটা ফর্মুলাই যখন আমাকে অবস্থান অর্থাৎ এক্স দেয়া থাকবে, তখন আমরা এই ফর্মুলাগুলো ব্যবহার করব কি বের করার জন্য? শক্তি এবং বেগ ত্বরণ বের করার জন্য। সো আশা করি তোমাদের সবার মনে পড়েছে। তো মনে পড়লে চলো আমাদের প্রশ্নে কি বলছে সেটা দেখে নেওয়া যাক। আমাদের প্রশ্নে বলছে একটি কণার বেগ 3 যখন সরণ 4, বেগ 4 যখন সরণ 3। সো আমরা কিন্তু দুইটা ইকুয়েশন লিখতেই পারি। কি লিখতে পারি ভাইয়া? আমরা লিখতে পারবো, আমরা জানি v = ω√a² - x²। সো বেগ 3, বেগের মান কত? 3, ওমেগার মান জানি না। যখন সরণ কত? 4, তাহলে এর মানও জানি না। সরণ কত ভাইয়া? 4, তাহলে 4 এর স্কয়ার। আবার বেগ 4 যখন সরণ কত? 3, তাহলে বেগ হবে 4, ওমেগা তো একই থাকতেছে, এও একই থাকতেছে, কিন্তু সরণ কত ভাইয়া? সরণ হচ্ছে 3।
তো দুইটা ইকুয়েশন আমরা পেয়ে গেলাম, সমীকরণ নাম্বার 1, সমীকরণ নাম্বার 2। এবার বলছে দোলকের বিস্তার ও পর্যায়কাল নির্ণয় করো। তো বিস্তার ও পর্যায়কাল কেমনে বের করবে? তুমি যদি এই দুইটা সমীকরণ ভাগাভাগি করে দাও, দেখো আমি যদি 1 নং ভাগ 2 নং দিই, বিস্তার কিন্তু পেয়ে যাবা। কিভাবে? 1 নং ভাগ 2 নং দিলে এখানে হবে 3/4, এখানে ওমেগা ওমেগা কুটুস কুটুস হয়ে যাবে, তারপর উপরে হবে √(a² - 4²), নিচে হবে a² - 3²। রুটকে যদি উঠাতে চাও এদিকে স্কোয়ার করে দাও, এদিকে হবে a² - 16, a² - 9। তো এই ক্যালকুলেশনগুলো কত হবে রে ভাইয়া? তোমরা a এর মানটা পেয়ে যাবা। কত পাবা? 3/4 স্কোয়ার মানে 9/16, আর এদিকে পাচ্ছি আমরা a² - 16, a² - 9। জাস্ট সিম্পল বীজগণিত। এবার 9 × a², এই যে পাশে করতেছি, আর গুণন করে দাও 9a², এটার সাথে এটা মাইনাস 9 নং 81 ইজ ইকুয়াল টু 16a²। আর 16 × 16 কত রে ভাই? 16 × 16 মানে 256, ভুলে গেছি, অনেক কিছু ভুলে যাই। 16 × 16, হ্যাঁ 256, তাহলে এদিকে করলে 256। তো এবার আমরা সিম্পল 16 থেকে 9 বিয়োগ দিব, আর 256 থেকে 81 বিয়োগ দিব। 256 মাইনাস 81 175, আর 16 থেকে 9 বিয়োগ দিলে 7a²। তাহলে a² সমান হবে 175/7, 175/7, 175/7, 25। সুতরাং আমরা বিস্তারের মানটা পেয়ে যাচ্ছি +-5, অর্থাৎ এটা +-5 মিটার বিস্তারে দুলবে। উপরের দিকে +5, নিচের দিকে -5, এইভাবে যাবে। এই তো বিস্তার পেয়ে গেলাম। বিস্তার পেলে পর্যায়কালও কোনো ব্যাপার না, কারণ পর্যায়কাল কেন বাবা? পর্যায়কাল লুকিয়ে আছে এই ওমেগা বা কৌণিক কম্পাঙ্কের মধ্যে। তো যে কোনো একটা ইকুয়েশনে এই বিস্তারের মানটি বসিয়ে দাও। আমার মন চাচ্ছে আমি 1 নম্বর ইকুয়েশনে এই বিস্তারের মানটা বসাবো। সিম্পল বীজগণিত। 1 নং ইকুয়েশনে a এর মান বসাও, প্লাস মাইনাস যাই বসাও, a² মানে 25 হবে, 25 - 16 মানে 9, √9 মানে 3, তাহলে ওমেগা × 3 = 3, তাহলে ওমেগা সমান হবে 1। এটা তোমরা একটু কষ্ট করে করবা, হ্যাঁ, 1 রেডিয়ান/সেকেন্ড। তো ওমেগা দিয়ে কি করব? খাবো না, ওমেগা দিয়ে আমরা পর্যায়কাল বের করব, কারণ আমরা নিশ্চয়ই জানি ওমেগা, সেই 9-10-এ পড়ছিলাম, ওমেগা ইজ ইকুয়াল টু 2π/T। সুতরাং ক্যাপিটাল T হবে 2π/ω। এই ফর্মুলাটা কিন্তু বারবার কাজে লাগবে, বারবার কাজে লাগবে। তো 2π/ω যদি করো, এখানে ওমেগার মান হচ্ছে 1, তাহলে 2π সেকেন্ড, তাই তো এরকমই আসবে পর্যায়কাল। বস্তুটির ভর 50 কেজি হলে মোট শক্তি নির্ণয় করো। ভাই রে ভাই, মোট শক্তি কোনো ব্যাপার নাকি? মোট শক্তির ফর্মুলা কি? E = ½ kA²। তো বিস্তার তোমার জানা আছে। এবার কে এর পালা। কে থেকে পাবো? কে বের করব এই ওমেগা থেকে। কে কিভাবে ওমেগা থেকে বের করা যায়? এই যে আমরা নিশ্চয়ই এই ফর্মুলাটাও জেনে আসছো, না জেনে থাকলে এখন জেনে নাও। ওমেগার সাথে এই কে এর সম্পর্ক হচ্ছে ω² = k/m। ω² = k/m। এটা হচ্ছে বল ধ্রুবকের সাথে ওমেগা বা কৌণিক কম্পাঙ্কের ফর্মুলা। ω² = k/m। তো এখানে কে এর মানটা হবে mω²। তাহলে আমরা লিখতে পারবো ½ কে এর জায়গায় লিখতে পারবো mω²a²। m কত কেজি? 50 কেজি। ওমেগা কত? 1। a কত? বিস্তার অর্থাৎ 5। বসায় দিলেই তুমি মোট শক্তি পাবা। এবার যদি তোমাকে বলে গতিশক্তি বের করো, তুমি তাও পারবা। গতিশক্তি বের করলে অবশ্যই অবস্থানটা বলে দিতে হবে, x এর মান বলে দিতে হবে। বিভব শক্তি বের করলে তুমি সেইটাও পারবা। সো কোনটা তুমি পারবা না? সবই পারবা। সো এখানে আমার মনে রাখার ব্যাপারগুলো হচ্ছে বেগের ইকুয়েশন। বেগের ইকুয়েশন থেকে আমরা খুব ভাগাভাগি করে বিস্তার বের করলাম। এরপরে ভাইয়া এগুলো যদি তুমি মনে না রাখতে পারো তাহলে আসলে কিছুই করার নাই। ওমেগা সমান 2π/T এটা মনে রাখতেই হবে। ω² = k/m এটাও মনে রাখতে হবে, কারণ ওমেগা দিয়ে তোমার কে বের করতে হবে, কে দিয়ে ওমেগা বের করতে হবে, এটা বারবার আসবে সামনে। সো মনে না থাকলেও এখন থেকেই মনে করে নাও। আশা করি অঙ্কটা প্রত্যেকে সলভ করতে পারবা। তো চলো পরবর্তী প্রশ্নে চলে যাওয়া যাক। পরবর্তী প্রশ্নটা কি বলেছে? একটি সরল দোলন গতিসম্পন্ন কণার সমীকরণ a cos ω_t + ডেল। দেখাও যে বেগ ও ত্বরণ মানে v ও a ω² v² + a² = a² ω⁴ দ্বারা সমীকরণ দ্বারা যুক্ত। তো আমরা মূলত দেখতে চাচ্ছি যে এই বেগ আর ত্বরণ থেকে এই সমীকরণটা জন্ম নেয় কিনা, এই সমীকরণের সাথে তারা কানেক্টেড আছে কিনা। তো এই জন্য আমরা যেটা করব, আমাদের বেগ এবং ত্বরণটাকে বের করব। এখানে x এর মান দিয়ে দিছে, আমরা x থেকে বেগ কেমনে পাই? dx/dt করলেই বেগ পেয়ে যাব। তাহলে a cos ω_t + ডেল, এটা যদি ডিফারেন্সিয়েশন করো
তোমরা নিশ্চয়ই জানো cos k করলে হবে মাইনাস সাইন থিটা, তারপরে ওমেগাটা বাইরে চলে আসবে, তাহলে a ওমেগা সাইন ওমেগা টি প্লাস ডেল, এটা হবে আমাদের বেগের ইকুয়েশন। এটা ইজ ইকুয়াল টু হবে বেগ, তাই না রে ভাই? সুতরাং সাইন ওমেগা টি প্লাস ডেল ইজ ইকুয়াল টু হবে ভি বাই মাইনাস এ ওমেগা। সমীকরণ নাম্বার দিলাম আমি 1। আমার মোট কথা এই সমীকরণটা বের করতে হবে। এরপরে ভাইয়া ত্বরণ, এই সমীকরণে বেগ আছে, এবার ত্বরণকে আনতে হবে। ত্বরণ ভাইয়ারা তোমরা জানো বেগকে ডিফারেন্সিয়েশন করলে ত্বরণ পাওয়া যায়, তাহলে ডিভি বাই ডিটি ইজ ইকুয়াল টু এ, ত্বরণ ইজ ইকুয়াল টু কত হবে? এইটাকে আবার ডিফারেন্সিয়েশন করো, সাইন থিটাকে ডিফারেন্সিয়েশন করলে পাবা কস থিটা, আর এই ওমেগাটা বাইরে চলে আসবে। ওমেগা যদি বাইরে চলে আসে মাইনাস এ ওমেগার সাথে গুণ হয়ে যাবে, তাহলে মাইনাস এ ওমেগা স্কোয়ার হবে, আর সাইন হয়ে যাবে কস ওমেগা টি প্লাস ডেল। এটা ইজ ইকুয়াল টু হচ্ছে ত্বরণ এ, বা দুইবার ত্বরণ লিখে ফেলছি। তাহলে ভাইয়া শুধুমাত্র কস ওমেগা টি প্লাস ডেল সমান কত? কস ওমেগা টি প্লাস ডেল ইজ ইকুয়াল টু হচ্ছে এ ডিভাইডেড বাই মাইনাস এ ওমেগা স্কোয়ার। সমীকরণ নাম্বার দিলাম আমি 2। এবার ভাইয়া আমাদের এই দুইটা সমীকরণকে সমন্বয় করে এটা বের করতে হবে। সমন্বয় বলতে যোগ করতে হবে, বুঝতেই পারতো সেখানে যোগ আছে। আমরা একটা কাজ করি, সাইন থিটা কস থিটা আমাদের সেই চিরচেনা সেই ত্রিকোণমিতি, সাইন থিটা কস থিটা কেমনে যোগ করে? স্কোয়ার করে যোগ করে দিলে খুব সহজ সমাধান হয়, তাই না? তো আমরা কি করব, 1 নংয়ের স্কোয়ার করব, যোগ করব কার সাথে? 2 নংয়ের স্কোয়ারের সাথে। তো এটা স্কোয়ারের সাথে এটা স্কোয়ার যোগ করলে কত হবে? সাইন স্কোয়ার ওমেগা টি প্লাস ডেল প্লাস কজ স্কোয়ার ওমেগা টি প্লাস ডেল ইজ ইকুয়াল টু কত হবে রে ভাই? যেটা স্কোয়ার হবে, তাহলে ভি স্কোয়ার বাই এ স্কোয়ার ওমেগা স্কোয়ার, স্কোয়ার করে দিছো, মাইনাস স্কোয়ার করলে প্লাস হবে, প্লাস এটার স্কোয়ার করো এ স্কোয়ার ওমেগা টু দি পাওয়ার 4 স্কোয়ার করছো যেহেতু। দেখো ভাইয়া এই জিনিসটা মানে কত? 1, এটা মানে 1। আমাদের ইকুয়েশন কিন্তু চলে আসছে, বি স্কোয়ার এ স্কোয়ার ওমেগা স্কোয়ার প্লাস এ স্কোয়ার ওমেগা টু দি পাওয়ার 4। তো খেয়াল করো আমাদের এই পাশে 1 আছে, এই পাশে এ স্কোয়ার ওমেগা টু দি পাওয়ার 4 আনতে হবে। তো তুমি জোর করে যদি এখানে এ স্কোয়ার ওমেগা টু দি পাওয়ার 4 আনতে চাও, তাহলে ঠিক এই জিনিসটা দিয়ে পুরো সমীকরণটাকে গুণ দিতে হবে। তো গুণ দিলে আমরা ফাইনালি কি পাই? 1-এর সাথে এই জিনিসটা গুণ দিলে কি হবে, বা এটার সাথে 1-এর সাথে এটা গুণ দিলে এ স্কোয়ার ওমেগা টু দি পাওয়ার 4 হবে ইজ ইকুয়াল টু, এইখানে এ স্কোয়ার ওমেগা টু দি পাওয়ার 4 যদি গুণ দাও, এ স্কোয়ার কাটা, ওমেগা স্কোয়ার আর ওমেগা টু দি পাওয়ার 4 কাটা গিয়ে একটা ওমেগা স্কোয়ার উপরে বেঁচে থাকবে, তাহলে এখানে পাবা ভি স্কোয়ার ওমেগা স্কোয়ার প্লাস, আর এখানে যদি এ স্কোয়ার ওমেগা টু দি পাওয়ার 4 দ্বারা গুণ দাও, উপরে নিচে কাটাকাটি শুধু বেঁচে থাকবে এ স্কোয়ার। দেখো তো আমাদের এই সমীকরণটাই প্রমাণ করতে বলছে না, এ স্কোয়ার ওমেগা কই এ স্কোয়ার ওমেগা টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার ওমেগা স্কোয়ার প্লাস এ স্কোয়ার। এই সমীকরণটাই প্রমাণ করতে বলছে যে এই সমীকরণ দ্বারাই আমাদের ত্বরণ এবং বেগ কি আছে? যুক্ত আছে। চমৎকার একটা প্রশ্ন, এই প্রশ্ন সলভ করতে পারলে তুমি আসলেই প্রো হয়ে যেতে পারবা। সো আশা করি আজকের পর এই প্রশ্নটা সবাই সলভ করতে পারবে। এবার অস্থির একটা প্রশ্ন আমরা সলভ করব। এই প্রশ্নটা সলভ করতে পারলে আসলে ইকুয়েশন নিয়ে তোমার আর কোনো ভয় থাকার প্রশ্নই আসে না। তো প্রশ্নটি সলভ করার আগে আমরা বেসিক কিছু জিনিস শিখে নিই। বেসিকটা কি আসলে? বেসিকটা হচ্ছে আমরা একটা ইকুয়েশন আগে বুঝি। ইকুয়েশনটা কেমন দেখো, আমাদের সরল ছন্দিত স্পন্দনরত কোনো কণার একটা ইকুয়েশন ধরো এই ফরমেশনে দেওয়া আছে, x ইজ ইকুয়াল টু এ সাইন ওমেগা টি প্লাস বি কস ওমেগা টি। তো মনে রাখবা আমি আগেই বলেছি যে টি এর আগে যেটা আছে সেটা সমান থাকতেই হবে। টি এর আগে এখানে দুই জায়গায় ওমেগা আছে, সো এটা একই আছে। সো এটা হচ্ছে সিম্পল হারমোনিক মোশনের একটা ইকুয়েশন বলা আছে। তো এই ইকুয়েশন থেকে তোমাকে বিস্তার বের করতে যদি বলে, বেগ বের করতে বলে, আদি দশা যদি বের করতে বলে, কিভাবে করবা? আমাদের স্ট্যান্ডার্ড যে ইকুয়েশনটা যেটা আমরা শিখে এসেছি সেটা ছিল x ইকুয়াল এ সাইন ওমেগা টি প্লাস ডেল, যেখানে এ হচ্ছিল বিস্তার, ওমেগা টি ওমেগা ছিল কৌণিক কম্পাঙ্ক এবং ডেল ছিল আদি দশা। তো এই সমীকরণ থেকে তোমাকে যদি বলে বিস্তার বের করো, ওমেগা কত বের করো, আদি দশা কত সেটা বের করো। সো মজার ব্যাপার হচ্ছে মনে রাখবা এখানে টি এর সামনে যে আছে স্টার দিয়ে লিখবা টি এর সহগ
হলো ওমেগা বা কৌণিক কম্পাঙ্ক। একদম সিম্পল, তাই ইকুয়েশন দেখেই আমরা কৌণিক কম্পাঙ্ক বলে দিতে পারবো। কৌণিক কম্পাঙ্ক বলতে পারলে ওমেগা সমান 2π/t, তারপরে হচ্ছে ওমেগা স্কোয়ার সমান k/m। সো কৌণিক কম্পাঙ্ক জানা মানে ভাইয়া কে জানতে পারা, টি জানতে পারা, সবই জানতে পারা। তো আমরা আবারও বলছি, ইকুয়েশন দেখলেই কিন্তু তোমার বলে দিতে হবে ওমেগা কত। যে টি এর সামনে যেই একই জিনিস দুইটা আছে সাইন এবং কজের সাথে, সেটাই হচ্ছে আমাদের ওমেগা। গেল ওমেগা, ওমেগার পালা শেষ। এবার হচ্ছে বিস্তার, বিস্তার কত হবে। তো আমরা বলেছিলাম এই ধরনের ইকুয়েশন যদি আসে তাহলে সাইনের সামনে এবং কজের সামনে যেই সহগ আছে সেই সহগের বর্গের সমষ্টির বর্গমূল, মানে সহগগুলোর বর্গ করব, সমষ্টি করব, তার বর্গমূল দিয়ে ভাগ করে দিতে হবে। সো আমরা যদি ইকুয়েশনে ভাগ করি আমরা পাচ্ছি x = a কে ভাগ করব a ডিভাইডেড বাই √a² + b² দিয়ে, তাই না? তারপরে sin ওমেগা t, তারপরে b কে ভাগ করব b √a² + b² দিয়ে cos ওমেগা t, তাই না রে ভাই? সো এবার খেয়াল করো, যেহেতু আমরা √a² + b² দিয়ে ভাগ করেছি, তার মানে এইটাকে তো আর এটা তো আর উইরা এসে জুড়ে বসে নাই। সো এইটাকে এলিমিনেট করার জন্য এখানেও গুণ করতে হবে √a² + b²। তারপরে তোমাদের কি মনে আছে আমরা সলভ করেছিলাম এই যে এই জিনিসটা কজ হয়ে গেল, এই জিনিসটা হয়ে যাবে সাইন। তো সাইন এ কজ বি, কজ এ সাইন বি, সাইন a + b এর ফর্মুলা। সো আলটিমেটলি এরপরে কি হয়, এরপরে √a² + b² বহাল থাকে, এই জিনিসটা এখানে বহাল থাকে, আর এইটা হয়ে যায় সাইন ওমেগা টি প্লাস ডেল, তাই না রে ভাইয়া? তো এখন খেয়াল করো তাহলে বিস্তারটা কোথায়, বিস্তারটা কোনটা? তাহলে এখানে বিস্তার কোনটা? এখানে বিস্তার কিন্তু এই যে এই মহাশয় কিন্তু বিস্তার, এই যে এই মহাশয় হচ্ছে বিস্তার। তাহলে ভাই বলো তো এই ধরনের সমীকরণ যদি দেয়া থাকে বিস্তার কোনটা? বিস্তারও কি তুমি ক্যালকুলেশন করতে হবে? তুমি কি চোখ দিয়ে দেখেই বলে দিতে পারবা না? অবশ্যই পারবা। বিস্তার হবে সাইনের সামনে যেই সহগ আছে, কজের সামনে যেই সহগ আছে, তাদের বর্গের সমষ্টির বর্গমূল, এটা হচ্ছে বিস্তার। তার মানে আমাদের এখানে বিস্তারে লিখতে পারবো a = √a² + b², এটা হচ্ছে আমাদের বিস্তার। ইকুয়েশন দেখেই বলে দিতে পারবো। বিস্তার গেল, তাহলে কি কি গেল? বিস্তার গেল, ওমেগা গেল। এবার ডেলের পালা। ডেলটা কি আসলে? মজা দেখো, ডেল 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 হচ্ছে এই যে ডেল, দেখো তো রে ভাই ডেল কোত্থেকে আসে? এখানে কি ছিল? এখানে ছিল হচ্ছে এটাকে আমরা কি লিখছিলাম? এটাকে লিখছিলাম cos b, এই জিনিসটাকে লিখছিলাম cos b, এটা sin a, এটা cos a sin b। এই যে b গুলা, এই b গুলাই তো ডেল, বা এটা মনে করো থিটা, এই জিনিসটা মনে করো এটা মধ্যে কি লিখছিলাম cos ডেল, আর এটা যাই লিখছিলাম sin ডেল, তাই না? তো এরপরে ফর্মুলা কি হয়েছিল? sin ওমেগা টি প্লাস ডেল। তাহলে মজার ব্যাপার হচ্ছে cos ডেল মানে হচ্ছে এইটা, sin ডেল মানে হচ্ছে এইটা, অনুবাদ করলে তুমি ডেলের একটা ইকুয়েশন পেয়ে যাবা। দেখো শর্ত মতে বা আমরা যে ইকুয়েশন সলভ করেছিলাম আগে, cos ডেল ইজ ইকুয়াল টু ছিল a ডিভাইডেড বাই √a² + b², আর sin ডেল ছিল এটা, sin ডেল ইজ ইকুয়াল টু হচ্ছে b ডিভাইডেড বাই √a² + b²। তাহলে তুমি যদি এদের অনুপাত করো, sin বাই cos করো, অর্থাৎ 10 ডেল যদি হয়, আমাদের তো ডেল বের করতে হবে, 10 ডেল ইজ ইকুয়াল টু হবে, ভাগ করে দাও, sin বাই cos করেছো, তাহলে এটা কাটা চলে যাবে, 10 ডেল সমান হবে b/a। তাহলে এইখান থেকে আমরা ডেলের মান বের করতে পারবো tan ইনভার্স b/a, অর্থাৎ কজের সহগ বাই সাইনের সহগের tan ইনভার্স করলেই, এই যে কজের সহগ আর সাইনের সহগের tan ইনভার্স করলেই আমরা পেয়ে যাব ডেল বা আদি দশা। তাহলে আদি দশাও ডান। সো আমি তোমাদেরকে একটু সামারাইজ করে দেই, যখন আমাদের সাইন কস মিলিয়ে ইকুয়েশন থাকবে তখন বিস্তার হবে সাইনের সহগের স্কোয়ার প্লাস কজের সহগের স্কোয়ার। ওমেগা তো দেখেই বলে দিতে পারবো, বিস্তার গেল, ওমেগা গেল। এবার ডেলের পালা। ডেল হবে tan ইনভার্স কজের সহগ বাই সাইনের সহগ, কজের সহগ বাই সাইনের সহগ। তো দেখো এটা মুখে মুখে বলে দিতে পারবো সেই প্রথম অঙ্কতে যদি চলে যায় একদম। এই যে প্রথম অঙ্কে যে আমরা এত কষ্ট করে এই ইকুয়েশন বের করছি, এটা দরকারই পড়ে না। দেখো এই যে আন্ডা বাচ্চারা বেগুনিকে দিয়ে লিখি, আমরা কি বলছিলাম যে আমাদের বিস্তারটা হবে সাইনের সহগ এর স্কোয়ার প্লাস কজের সহগের স্কোয়ার। তো এই 5 ভিতর আছে, 5টাকে ভিতরে গুণ দিয়ে দাও, তাহলে এই 5 সাইনের সাথেও আছে, 5 আবার কজের সাথেও আছে, তো 5 কাটা।
তো খেয়াল করে দেখো এখানে রুট ওভার অফ সাইনের সহগ কত 5, 5 এর স্কোয়ার প্লাস এখানে কজের সহগ কত 5√3, তাহলে 5√3 এর স্কোয়ার, 5√3 এর স্কোয়ার, এটা হচ্ছে আমাদের বিস্তার এ। তাহলে মানে রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ক্যালকুলেশনগুলো কত হয় 25 প্লাস 25√3 মানে 75, কত হয় 25 প্লাস 75 মানে 100, 100 রুট করলে 10 মিটার হচ্ছে বিস্তার। এবার ওমেগা কত, ওমেগা হচ্ছে ভাই টি এর সহগ কত 3 পাই, এখানেও টি এর সহগ 3 পাই, ওমেগা হচ্ছে 3 পাই। ওমেগা গেল। এবার ডেল বা আদি দশা কত, আদি দশা ডেল সমান লাগবো টেন ইনভার্স কজের সহগ বাই সাইনের সহগ। কজের সহগ হচ্ছে 5√3 আর সাইনের সহগ হচ্ছে 5 কাটা টেন ইনভার্স √3 মানে π/3, টেন ইনভার্স √3 মানে কিন্তু π/3। সো সব কিন্তু আমরা অটোমেটিক পেয়ে যাচ্ছি, সেইভাবে তুমি মনে রাখতে পারো। তো এখন আমাদের যেই অস্থির যে প্রবলেমটা সেটা তোমাদের কাছে একদম সহজ মনে হবে। এই যে অস্থির প্রবলেমটা, এই অস্থির প্রবলেমে কি কি বের করতে বলছে, সরল দোলন গতিসম্পন্ন একটি কণার সমীকরণ বলে দিছে x = a sin π/60 b cos π/60। তোমরা ওমেগা কিন্তু পায়া গেলা, টি এর সামনে যদি একই জিনিস থাকে এটাই হচ্ছে আমাদের ওমেগা, ডান, ওমেগা ডান। এবার a এর মান বলে দিছে 3, b এর মান বলে দিছে 4 সেন্টিমিটার মিটার পরে, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4, এ মানে সাইনের সহগ কজের সহগ। তো বিস্তার কত, আন্ডা বাচ্চাদের প্রশ্ন দিয়েছে, বিস্তার হচ্ছে a = রুট ওভার অফ a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে a কত ভাইয়া 3 প্লাস 4 9 প্লাস 16 মানে 25, রুট ওভার অফ 25 মানে 5 সেন্টিমিটার। এটা হচ্ছে বিস্তার। 1 নম্বর অঙ্ক শেষ। 2 নম্বর অঙ্ক বলছে আদি দশা কত। ভাই আদি দশা কেমনে বের করে মনে আছে কি, আদি দশা ডেল = টেন ইনভার্স হচ্ছে কজের সহগ বাই সাইনের সহগ। কজের সহগ কত b মানে 4, সাইনের সহগ কত 3। ক্যালকুলেটর চাপলে এখানে অ্যান্সারটা খুব সুন্দর করে চলে আসবে। এটা আসবে অবশ্যই, এটা রেডিয়ানে নিবা কারণ আদি দশাকে রেডিয়ানেই লিখতে হয়। রেডিয়ানে কেমনে নেয় π/180 দ্বারা গুণ করতে হবে, তাহলে রেডিয়ানে চলে যাবে। এবার সরণ 2 সেকেন্ড সময় সরণ, তো এ আর ডেল তো যত সময়ই যাক একই। 2 সেকেন্ড সময় সরণ বের করতে হলে তোমার এ এবং ডেলকে পেয়েছো, তুমি সমীকরণটা স্ট্যান্ডার্ড যে ইকুয়েশনটা সেটা লিখে ফেলো। স্ট্যান্ডার্ড ইকুয়েশন তুমি জানো x = a sin ωt প্লাস ডেল, স্ট্যান্ডার্ড ইকুয়েশনটা তুমি জানো। তো এখানে বলো তো x = a কত, a 5 সেন্টিমিটার, সেন্টিমিটারকে মিটার নিলে 0.05 মিটার, সাইন ওমেগা কত, ওমেগা হচ্ছে π/6 ইন্টু টি প্লাস ডেল কত রে ভাই, ডেল এখান থেকে বের হবে যেটা সেটা বসাবা সুন্দর করে। তো এই যে সরণের সমীকরণটা পাইলা, এখন তোমাকে যদি বলে 100 সেকেন্ডেও সরণ কত সেটাও তুমি বের করতে পারবা, টাইমের মান বসাই দিলেই সরণ বের হয়ে আসবে। সো 2 সেকেন্ড সময়ে টাইমের মান 2 সেকেন্ড বসালে সরণটা চলে আসবে। এবার বেগ বের করতে বলছে, এটাকে ডিফারেন্সিয়েশন করবা, ডিফারেন্সিয়েশন করলে আমরা কি পাবো, ভি পাবো। একেবারে করে দিচ্ছি, ভি পাবো কত 0. সাইনকে করলে হবে কস, তাহলে 0.05 π/6 cos π/6t প্লাস ডেল, ডেল আগে থেকে বের করে নিও। ডেল অবশ্যই রেডিয়ানে বের করতে হবে রে ভাই, আমি একটু বের করে দেখাই। 10 ইনভার্স 4/3, 10 ইনভার্স 4/3 এটা রেডিয়ানে নিলে π/180 ইন্টু পাই মানে হচ্ছে 3.14 ভাগ 180, 0.92 এরকম কিছু একটা, 0.92 রেডিয়ান। তো এটা অবশ্যই রেডিয়ানে নিয়ে এখানে বসাবা 0.92, বসিয়ে এটা ক্যালকুলেশন করবা, বেগ টাইমের মান 2 সেকেন্ড বসিয়ে। এবার ত্বরণের পালা, ত্বরণের ইকুয়েশনটাকে বের করো। বেগকে ডিফারেন্সিয়েশন করলে ত্বরণ পাবো, সো এটাকে আবার ডিফারেন্সিয়েশন করলে কি পাবা, মাইনাস পাবা। কসকে করলে মাইনাস হয়, মাইনাস 0.05 π/6 আবার বের হয়ে আসবে, তাহলে π/6 স্কোয়ার সাইন π/6 টি প্লাস ডেল। ও এখানে আবার টি এর মান 2 সেকেন্ড বসালে তুমি 2 সেকেন্ডে ত্বরণও পেয়ে যাবা। সো দেখছো এই বিশাল সাইজের একটা অঙ্ককে আমরা কত সহজে একটা কমপ্যাক্ট অঙ্কে রূপান্তর করলাম। এই অঙ্কটা আশা করি প্রত্যেকে পারবা যারা ক্লাসটি দেখছো, আর এটা পারলেই আসলে আমি সফল, কারণ এই অঙ্কটা ছিল এই অধ্যায়ের ওয়ান অফ দ্য মোস্ট টাফেস্ট অঙ্ক। সো চলো পরবর্তী অঙ্কে চলে যাওয়া যাক। একটি বস্তুর সরল দোলন গতিতে দুলছে, তার গতির সমীকরণ বলে দিছে 6.12 মিটার কস 8.38 রেডিয়ান পার সেকেন্ড টি প্লাস 1.92 রেডিয়ান। আদি দশা কিন্তু এটা 1.9 সেকেন্ডে সরণ বেগ ত্বরণ বের করো। এটা তোমাদের HW
করে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবা অ্যান্সারগুলো। যদি না জানাস তাহলে কিন্তু খবর আছে, আন্ডা বাচ্চারা খবর করে ফেলবো। পরবর্তী প্রশ্ন, 0.1 কেজি ভরের একটি কণা 0.1 মিটার বিস্তারের সাথে সরল দোল গতি সম্পন্ন করছে। কণাটি সাম্যাবস্থায় থাকে তখন তার গতিশক্তি 8 × 10⁻³ জুল। কণাটির কম্পনের আদি দশা 45 ডিগ্রি হলে গতির সমীকরণ বের করো। দিস ইজ দ্য কোয়েশ্চেন। সো এই কোয়েশ্চেনের আগে বেসিকটা বুঝিয়ে নেই, থিওরি করতে কোন থিওরি দিয়ে করব সেটাকে বুঝি চলো। তো এটা বোঝার জন্য আমাদের কয়েকটা জিনিস বুঝতে হবে, কয়েকটা অবস্থান বুঝতে হবে, সেই অবস্থানগুলো একটু ক্লিয়ার করি। ভাইয়ারা খেয়াল করো, মনে করো এই হচ্ছে একটা স্প্রিং, এই স্প্রিংটা নর্মালি আছে, এই স্প্রিংয়ে আমি একটা ভর চাপিয়ে দিলাম। তো ভর চাপিয়ে দিলে অবশ্যই স্প্রিংটা বেড়ে যাবে। ভর চাপানোর পর স্প্রিংটা মনে করো এত লম্বা হয়ে গেল, ভর চাপানোর পর স্প্রিংটা একটু লম্বা তো হবেই নাকি, এখানে একটু লম্বা হয়ে গেল, এতটুকু লম্বা হয়ে গেল। এটা হচ্ছে ভর চাপানোর পর যে অবস্থানে স্প্রিংটা স্থির থাকতেছে, এভাবে স্প্রিংটা স্থির আছে, শান্তশিষ্ট আছে, এই অবস্থানটাকে বলা হয় সাম্যাবস্থান। মনে করো এই যে এইটাকে বলা কি অবস্থান ভাই? সাম্যাবস্থান। সাম্যাবস্থান, এই সাম্যাবস্থানে এক্স এর মানকে 0 ধরা হয়, এক্স ইজ ইকুয়াল টু 0 মানে সরণ শূন্য। এবার তুমি কি করলা, এই অবস্থান থেকে তুমি এই স্প্রিংটাকে আরেকটু টানলা, আরেকটু টেনে ছেড়ে দিলা। তো এই যে সাম্যাবস্থান থেকে তুমি যতটুকু সর্বোচ্চ টেনেছো এইটাকে বলা হয় বিস্তার। এই অবস্থানটাকে কি বলে ভাই? বিস্তার। বিস্তার, বিস্তার বলতে সে ঠিক এখান থেকে টেনে যদি ছেড়ে দাও, সে নিচের দিকে এতটুকু নামবে, আবার এখান থেকে উপরের দিকেও ঠিক এতটুকু পরিমাণেই উপরে উঠবে। মানে সংকোচন যখন হবে রে ভাই, তখন জিনিসটা ঠিক এইখানে যতটুকু এতটুকু পরিমাণই উপরে উঠবে। ও নিচের দিকে যদি আমরা +a ধরি, উপরের দিকে -a পরিমাণ এতটুকু উঠবে। সো এটা হচ্ছে বিস্তার, এটা হচ্ছে সাম্যাবস্থান, এটা উপরের দিকে বিস্তার, বুঝতে পারছি আমরা। সাম্যাবস্থানের সরণ শূন্য, বিস্তারের সরণ সর্বোচ্চ, যেটাকে আমরা a বলি, +-a বলি। এবার বিভিন্ন অবস্থানে শক্তির ব্যাপারটা আসলে কি ভাইয়েরা? এই যে বিস্তার, এই বিস্তারে কিন্তু বস্তুটা গিয়ে থেমে যাচ্ছে, থেমে গিয়ে আবার উপরে মুভ করতেছে, উপরে থেমে গিয়ে আবার নিচে মুভ করতেছে। তার মানে এই বিস্তার বিন্দুগুলোতে বেগ শূন্য, অর্থাৎ গতিশক্তি শূন্য। বেগ শূন্য মানে তো গতিশক্তি থাকার প্রশ্নই আসে না, গতিশক্তি শূন্য, কিন্তু বিভব শক্তি সর্বোচ্চ। এইসব জায়গায় গতিশক্তি শূন্য, কিন্তু যেহেতু সরণটা সবচেয়ে বেশি, তাহলে বিভব শক্তিও কি ভাই? সর্বোচ্চ। সেটা হচ্ছে ½ কে, বিভব শক্তির ফর্মুলা ½ k x²। বিস্তারে x এর জন্য x এর মান কত? a, তাহলে x এর জায়গায় বসবে a, ½ k a²। তাহলে এই বিস্তার বিন্দুগুলোতে মোট শক্তি কত ভাইয়া? E = এই দুইটা যোগ করলে তুমি পাবা ½ k a²। তো একইভাবে সাম্যাবস্থানে যদি আসি, সাম্যাবস্থানে এসে কিন্তু বস্তু থেমে থাকে না, বস্তুটা চলা শুরু করে। সাম্যাবস্থানে কিন্তু সর্বোচ্চ বেগ প্রাপ্ত হয়। তো এই যে সাম্যাবস্থানে সর্বোচ্চ বেগ প্রাপ্ত হলো, তাহলে এখানে অবশ্যই গতিশক্তি আছে, কিন্তু এখানে x বা সরণ কত? শূন্য। তাহলে বিভব শক্তি কত? সাম্যাবস্থানে সরণ শূন্য মানে বিভব শক্তি শূন্য, কিন্তু গতিশক্তি কত হবে ভাইয়া? গতিশক্তি হবে ½ mv², অর্থাৎ সর্বোচ্চ বেগ ½ mv², ½ mv_max²। তো ভাইয়া vmax এর মান আমরা সবাই জানি, vmax এর মান কত? v এর ফর্মুলা জানো সবাই, ω√a² - x²। তো vmax কখন হয়? সাম্যাবস্থানে। সাম্যাবস্থানে x এর মান কত? x এর মান 0, x এর মান 0 বসালে তুমি vmax পাবা ω_a। তো vmax² মানে ω² a², তাহলে ½ mω²a², তাই না রে ভাই? কারণ mω² মানে তো k, আগেই বলেছি, তাহলে ½ k a²। দেখছো তো বিস্তারে তখন গতিশক্তি সর্বোচ্চ হয়, আর সেটা হয় ½ k a²। দুইটা যোগ করলে আমরা কত পাবো? ½ k a²। অর্থাৎ সামারাইজেশনটা হচ্ছে, বিস্তারে বেগ শূন্য, গতিশক্তি শূন্য, কিন্তু বিভব শক্তি ½ k a²। সাম্যাবস্থানে x শূন্য, তাই বিভব শক্তি শূন্য, কিন্তু গতিশক্তি সর্বোচ্চ, যেটা হচ্ছে ½ k a²। তাহলে প্রত্যেকটা বিন্দুতেই মোট শক্তি কিন্তু ভাইয়া ½ k a² হবে। তোমাদের সুবিধার জন্য আমি একটা যে কোনো বিন্দু নেই, সাপোজ এখানে একটা বিন্দু নিলাম, এই বিন্দু, এটা হচ্ছে সাম্যাবস্থান থেকে মনে করো a/2 দূরত্বে। কত দূরত্বে ভাইয়া? a/2, মানে বিস্তারের অর্ধেক একটা বিন্দু। তো এই বিন্দুতে কিন্তু ভাইয়া বস্তুটার সরণ আছে,
আবার বস্তুর একটা বেগও আছে, বস্তু কিন্তু থেমে নাই। তাহলে এই বিন্দুতে কয়টা শক্তি? দুইটা শক্তিই কিন্তু আছে। তো দুইটা শক্তি বের করে দেখি এই বিন্দুতে মোট শক্তি কত হয়। ভাইয়া এই বিন্দুতে বিভব শক্তি কত? ইপি সমান হাফ কে এক্স স্কোয়ার, এক্স হচ্ছে অবস্থান, তাহলে হাফ কে এক্স কত? এক্স হচ্ছে a/2, a/2 স্কোয়ার করলে হবে a²/4, ডান। এবার এই বিন্দুতে গতিশক্তি কত? গতিশক্তি হচ্ছে হাফ কে a² - x², এটা হচ্ছে গতিশক্তির ইকুয়েশন। এখন এক্স এর মানটা কত? এক্স এর মান কিন্তু a/2, তাহলে আমরা যদি বসাই হাফ কে a² - a/2² মানে a²/4, ক্যালকুলেশন করলে বাবা হাফ কে 3/4 a²। তাহলে তুমি ঠিক এই মিডল পয়েন্টে দুইটা শক্তি পাইলা, বিভব শক্তি, গতিশক্তি। এই দুইটা যদি যোগ করো, বাংলা যোগ করে দেখো কত হয়। দুইটা যোগ করলে পাবা হাফকে কমন, হাফকে কমন, তাহলে হাফকে যদি কমন নাও a²/4, 3/4 a², অর্থাৎ a²/4 প্লাস 3/4 a²। যোগ করে দেখো, 4 হচ্ছে লসাগু, a² প্লাস 3² মানে 4a² কাটাকাটি করলে আলটিমেটলি আমাদের আসে হাফ কে a²। অর্থাৎ দ্য লাস্ট থিং ইজ দিস যে প্রত্যেকটা বিন্দুতেই শক্তির মান হাফ কে a², আর প্রত্যেকটা বিন্দুতেই মানে হচ্ছে সাম্যাবস্থান আর বিস্তার বাদে প্রত্যেকটা বিন্দুতেই গতিশক্তি বিভব শক্তির যোগফল হাফ কে a²। আর সাম্যাবস্থানে গতিশক্তি 0, বিভব শক্তি হাফ কে a²। বিস্তারে গতিশক্তি বিস্তারে হচ্ছে উল্টা বলছি, সাম্যাবস্থানে বিভব শক্তি 0, গতিশক্তি সর্বোচ্চ হাফ কে a², আর বিস্তারে গতিশক্তি 0, বিভব শক্তি সর্বোচ্চ হাফ কে a²। তো আমাদের যে কোয়েশ্চেনটা ছিল সেই কোয়েশ্চেনে বলেছে যখন কণাটি সাম্যাবস্থানে থাকে তখন তার গতিশক্তি, আরে ভাই এটা তো আমরা চিনি, এই গতিশক্তি মানে কি? হাফ কে a²। সাম্যাবস্থানে গতিশক্তি হচ্ছে হাফ কে a² সমান 8 × 10⁻³ জুল, তাই না? এটা আমরা জানি। তো বলছে বিস্তার কত? 0.1। তো বিস্তার তো দিয়েই দিছে, আর সবই তো দেওয়া আছে। বিস্তার হচ্ছে 0.1 মিটার। তো কণাটির কম্পনের আদি দশা ডেল বলে দিছে, সমীকরণ বের করো। তো ভাই সমীকরণ বের করতে বলছে, তো সমীকরণ হচ্ছে x = a sin ωt প্লাস ডেল। তো এই সমীকরণ আমার a এর মানটা আগে বের করতে হবে। a এর মান বলেই দিছে 0.1 মিটার, তো বসাই দিলাম 1। বাকি মিসিং আছে কে? ওমেগা মিসিং আছে, ডেল মিসিং আছে। ও ডেলও বলে দিচ্ছে, ডেল কত ভাইয়া? 45 ডিগ্রি, অর্থাৎ কত? π/4, π/4 না? হ্যাঁ π/4, এটা হচ্ছে ডেল। তাহলে ওমেগাকে লাগবে, শুধুমাত্র ওমেগাকে দরকার, ওমেগাকে দরকার। তার মানে এই সমীকরণ থেকে সুন্দর করে আমরা ওমেগার মানটা বের করব। হাফ কে এর জায়গায় ওমেগা যদি নিয়ে আসতে চাই, আমরা জানি ω² সমান k/m, তাহলে k = হবে m ω², a² = 8 × 10⁻³। সো এখান থেকে ক্যালকুলেশন করলে ওমেগার মানটা তোমরা পেয়ে যাবে। তাহলে ওমেগা মান কত হবে? ω² সমান হবে 2 × 8 × 10⁻³, এটা হচ্ছে ω² সমান 2 × 8 × 10⁻³। আর m × a² নিচে চলে যাবে। m কত ভাই? আরে ভাই বস্তুর ভর হচ্ছে 0.1 কেজি, দেখো 0.1 হচ্ছে m × a²। a কত? a হচ্ছে 0.1, 0.1 এর স্কোয়ার। ক্যালকুলেশন করে ফেলি, চলো ক্যালকুলেশনের রুট কিন্তু করতে হবে। 8 × 10⁻³ ডিভাইডেড বাই 0.1 ভাগ কি করতেছি 2 × 8 মানে 16, তাহলে 0.1 × 0.1 × 0.1 1 × 10⁻³ 10⁻³ কাটাকাটি, মানে এটা 10⁻16, এটা হচ্ছে ω² সমান 16। তাহলে ওমেগা সমান হবে 4, তাহলে 4 রেডিয়ান/সেকেন্ড। এটা হচ্ছে আমাদের ওমেগা, 4 রেডিয়ান/সেকেন্ড, এটা হচ্ছে ওমেগা। ওমেগার মান ওমেগা সমান হবে 4, ক্যালকুলেশন করে দেখো ওমেগা সমান হবে 4, তাহলে 4 বসায় দাও। এটাই হচ্ছে আমাদের সমীকরণ। এই সমীকরণটাই তোমাকে নির্ণয় করতে বলছে। মনে রাখবা সমীকরণে বিস্তার, আদি দশা আর ওমেগা এই তিনটা জানলেই সমীকরণটা পূর্ণাঙ্গ। ওকে, তো শক্তির কনসেপ্টের আরেকটি চমৎকার অঙ্ক আমরা এখন সলভ করব। অঙ্কটিতে বলেছে একটি সরল ছন্দের স্পন্দকের সমীকরণ স্মরণ কত হলে, মানে এক্স এর মান বের করতে বলছে। কখন? যখন মোট শক্তির অর্ধেক হবে গতিশক্তি, অর্ধেক স্থিতিশক্তি। সো মোট শক্তির অর্ধেক গতিশক্তি, অর্ধেক স্থিতিশক্তি হওয়া মানে কি? এমন একটা বিন্দু আমার নির্ণয় করতে হবে, তার গতির যে পথ, এই পথের এমন একটা অবস্থান আমার নির্ণয় করতে হবে যেখানে স্থিতিশক্তি এবং গতিশক্তি কি সমান হচ্ছে,
সমান হওয়া মানেই তো তারা অর্ধেক অর্ধেক করে ভাগ করে নিল, মোট শক্তির অর্ধেক অর্ধেক, তাই না? সো আমরা শর্তটা বুঝতে পেরেছি আশা করি। তাহলে আমাদের 1 নম্বর প্রশ্নের উত্তরটা হবে শর্ত। শর্ত কি? যেখানে গতিশক্তি আর স্থিতিশক্তি কি সমান, ইকে ইজ ইকুয়াল টু ইপি। তো আমরা জানি গতিশক্তির ফর্মুলা হচ্ছে হাফ কে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, আর বিভব শক্তির ফর্মুলা হচ্ছে হাফ কে এক্স স্কোয়ার। সেখান থেকে আমাদের অবস্থান মানে এক্স এর মানটা বের করব। হাফ কে এফ কে কুটেশ কুটেশ করে দাও, সমাধান করলে আমরা পাচ্ছি এ স্কোয়ার ইজ ইকুয়াল টু 2x স্কোয়ার। সুতরাং এক্স এর মান পাবা প্লাস মাইনাস এ ডিভাইডেড বাই √2। সো এই হচ্ছে আমাদের সেই অবস্থান, যে অবস্থানে গতিশক্তি এবং বিভব শক্তি মোট শক্তির অর্ধেক অর্ধেক হবে। তো 2 নম্বর কোয়েশ্চেনে কি বলছে, সরণ বিস্তারের অর্ধেক হলে মোট শক্তির কত অংশ গতিশক্তি আর কত অংশ স্থিতিশক্তি নির্ণয় করো। তো এই প্রশ্নটাও খুবই চমৎকার, খুব সহজ করেই উত্তর করা যায়। যে এখন বলছে সরণ যদি বিস্তারের অর্ধেক হয়, মানে এক্স এর মান বলে দিছে a/2, তাহলে মোট শক্তির কত অংশ গতিশক্তি। সো ফার্স্ট অফ অল আমরা গতিশক্তি হিসাব করি। গতিশক্তির ফর্মুলা কি? ইকে সমান হাফ কে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এক্স কত? a/2, স্কোয়ার করলে হবে a স্কোয়ার বাই 4। ক্যালকুলেশন যদি করি আমরা পাবো কত? হাফ কে 3/4 এ স্কোয়ার, তাই না ভাইয়া? তো দেখো তো হাফ কে এ স্কোয়ার ইন্টু 3/4, তাহলে আমরা পাচ্ছি কি 3/4 সামনে নিয়ে আসলাম আর হাফ কে এ স্কোয়ারকে পিছনে রাখলাম। এই হাফ কে এ স্কোয়ার কি মোট শক্তি, তাহলে আমরা লিখতে পারি 3/4 ইন্টু মোট শক্তি। তাহলে x ইজ ইকুয়াল টু a/2 অবস্থানে গতিশক্তি হচ্ছে মোট শক্তির 3/4। তাহলে বিভব শক্তি কত? বিভব শক্তিও একইভাবে নির্ণয় করব, হাফ কে এক্স স্কোয়ার। এক্স এর মান হচ্ছে a/2 অর্থাৎ a স্কোয়ার বাই 4। তাহলে আমরা 1/4 আছে, মানে a স্কোয়ারের সাথে কিন্তু 1/4 আছে, সামনে নিয়ে আসলাম, আমরা পাবো হাফ কে এ স্কোয়ার। এটা হচ্ছে মোট শক্তি, তাহলে 1/4 ইন্টু মোট শক্তি। তাহলে x ইজ ইকুয়াল টু a/2 অবস্থানে স্থিতিশক্তিটা হচ্ছে মোট শক্তির 1/4। চমৎকার অঙ্ক। এই ধরনের কোয়েশ্চেন বোর্ডেও আসে, তোমার অ্যাডমিশনেও আসে। পরবর্তী প্রশ্ন যাই। একটি স্প্রিংয়ে 80 গ্রাম ভরের বস্তু রাখা হলে 2 সেন্টিমিটার প্রসারিত হয়, আরও 5 সেন্টিমিটার প্রসারিত করে ছেড়ে দেওয়া হলে সরল ছন্দিতে স্পন্দনে দুলতে থাকে। মোট শক্তি কত? বস্তু যখন সাম্য অবস্থান থেকে 1.5 সেন্টিমিটার দূরে থাকবে তখন বেগ কত? খুবই সুন্দর, এবং এই কনসেপ্ট কিন্তু আমরা অলরেডি ক্লিয়ার করে ফেলেছি। এই হচ্ছে একটা স্প্রিং, স্প্রিংটা নর্মালি এভাবে ছিল। তো স্প্রিংয়ে কি করেছে? 80 গ্রাম ভরের ভর ঝুলারে 2 সেন্টিমিটার প্রসারিত হয়েছে। তার মানে যখন তুমি এখানে ভর লাগাই দিছো সে একটু প্রসারিত হয়েছে। কতটুকু প্রসারিত হয়েছে ভাইয়া? 2 সেন্টিমিটার। এখান থেকে এই পর্যন্ত হচ্ছে 2 সেন্টিমিটার। এখনও কিন্তু সে লাফালাফি শুরু করে নাই, সে বাউন্সিং শুরু করেনি, এটা জাস্ট ভর ঝুলানোর কারণে তার প্রসারণ। এই ভরটা হচ্ছে 80 গ্রাম। 80 গ্রাম। তো এবার কি করলা? এবার তুমি লাফালাফি করানোর জন্য এটাকে আরও 5 সেন্টিমিটার প্রসারণ করবা। তার মানে এটাকে আরও আমরা 5 সেন্টিমিটার প্রসারণ করব। এটাকে ধরে এখান থেকে ধরে 5 সেন্টিমিটার টেনে ছেড়ে দেবো। সো এবার তোমরা নিশ্চয়ই জানো এটা নিচের দিকে 5 সেন্টিমিটার নামবে, উপরেও 5 সেন্টিমিটার নামবে, মানে উঠবে। তার 5 সেন্টিমিটার সংকোচন প্রসারণ হবে। এর বিস্তার কিন্তু এখন 5 সেন্টিমিটার। সো আমাদের প্রথম প্রশ্ন কি? মোট শক্তি কত? তো তোমরা বুঝতেই পারতেছো এটার মোট শক্তি কত হবে। 1 নম্বর প্রশ্নের উত্তরটা আমরা ইনি মিনি চিনিতে পানির মধ্যে চিনি যেভাবে গুলিয়ে খেয়ে ফেলে সেভাবে করতে পারি। মোট শক্তি জানি আমরা হাফ কে এ স্কোয়ার। তো ভাইয়া হাফ কে জানা নাই, এ জানা আছে 5 সেন্টিমিটার। তো কে আমরা বের করব। কে কিভাবে বের করব? এই যে এখানে খেয়াল করেন আপনারা, বস্তু যখন মানে স্প্রিংটা যখন এই অবস্থানে ছিল, তুমি এদিকে কত বল প্রয়োগ করেছো? mg। তো mg বল প্রয়োগ করার কারণে সে একটু প্রসারিত হয়েছে। এটাকে বলা হয় ইলংগেশন। ই দ্বারা প্রকাশ করতে পারো, এক্স দ্বারা প্রকাশ করতে পারো, এল দ্বারা প্রকাশ করতে পারো, তোমার খুশি। সো আমি ই দ্বারা প্রকাশ করলাম। এটা ভর ঝুলানোর পর প্রসারণ। তো ভাইয়া নিশ্চয়ই জানো mg যখন এদিকে প্রয়োগ করেছো, উপরের দিকে কোন বল কাজ করতেছিল? স্প্রিং বল Fs। সো এই দুইটা অবশ্যই সমান হয়েছে বিধায় এখানে সে ব্যালেন্স আছে, এই জন্য এটা সাম্য অবস্থান। তো আমরা নিশ্চয়ই জানি সাম্য অবস্থানের জন্য mg ইজ ইকুয়াল টু Fs। Fs মানে স্প্রিং বল বা প্রত্যয়নী বল, অর্থাৎ mg সমান kx লিখতে পারবো। অনেকে বলতে পারো মাইনাস দিব না, এখানে যেহেতু k এর মান বের করতেছো মাইনাস দেওয়ার দরকার নাই। mg নিচের দিকে, kx উপরের দিকে, এই যে এটা হচ্ছে kx,
তাহলে দুইটা কি সমান হবে, যেহেতু এখানে বস্তুটা ব্যালেন্স আছে, ঝুলানোর পর এতটুকু প্রসারিত হয়ে ব্যালেন্স আছে, সো mg = kx লিখতে পারবো। তাহলে k সমান হবে mg/x। এই k বের করা কিন্তু আমরা কাজ শক্তি ক্ষমতাতেও দেখেছিলাম। তো k এর মান হচ্ছে mg/x। m কত ভাইয়ারা? m হচ্ছে 80 গ্রাম, 80 গ্রাম মানে 80/1000, 80/1000। g হচ্ছে 9.8, আর x মানে এখানে ইলংগেশন, মানে কতটুকু সে বেড়েছিল। ই কত? 2 সেন্টিমিটার, অর্থাৎ 0.02 মিটার। ক্যালকুলেশন করলে তুমি k এর মানটা পেয়ে যাবা। k এর মান কত পাবো আমরা? 80 × 9.8 ডিভাইডেড বাই 1000 × 0.02, 1000 × 0.02। k এর মানটা পাবো আমরা 39.2। আর বিস্তার কত? বিস্তার হচ্ছে এই যে 5 সেন্টিমিটার, অর্থাৎ 0.05 মিটার। ক্যালকুলেশন করলে তুমি কত পাচ্ছ? ইন্টু 0.5 × 0.05 × 0.05। তো আমরা পাচ্ছি ভাইয়া 6.125 × 10⁻³ জুল। এটা হচ্ছে মোট শক্তি। ক্যালকুলেশন ভুল করলে ক্ষমা করো। 2 নম্বর প্রশ্নে কি বলছে? বস্তু যখন সাম্যাবস্থান থেকে 1.5 সেন্টিমিটার দূরে থাকবে তখন বেগ কত? তো ভাইয়া x দিয়ে দিয়েছে, বেগ বের করতে বলেছে, কোনো ব্যাপারই না। আমরা জানি বেগের ইকুয়েশন হচ্ছে ω√a² - x²। তো ভাইয়া বেগ বের করতে বলছে, x দিয়ে দিছে, তাহলে ওমেগা লাগবে। ওমেগা বের করা কোনো ব্যাপারই না। ওমেগা সমান কি ভাইয়া? ω² = k/m। তাহলে ওমেগা সমান হবে √k/m। তাহলে এখানে ওমেগার জায়গায় লাগবে √k/m, আর এখানে √a² - x²। এটা তোমরা বের করে কমেন্ট সেকশনে জানাবা। k এর মান কত? 39.2। m কত কেজি? 80 গ্রাম, কেজিতে নিয়ে নিবা। a হচ্ছে বিস্তার 5 সেন্টিমিটার, আর x হচ্ছে সেই অবস্থান যে অবস্থানে বেগ বের করতে বললো, অর্থাৎ 1.5 সেন্টিমিটার। মিটারে নিয়ে বেগের মানটা হিসাব করবা। খুবই সিম্পল। বুয়েট 2021-এ এসেছে। পরবর্তী প্রশ্ন, স্প্রিং এর সমবায়ের একটা প্রশ্ন। তো এই প্রশ্নটা বোঝার আগে চলো আমরা এই প্রশ্নটার কনসেপ্ট বা বেসিকটা কি ছিল, স্প্রিং এর সমবায়টা একটু বুঝে নিই। তো স্প্রিং এর সমবায় বুঝতে হলে আমাদের 2 ধরনের সমবায় পড়তে হবে। সেটা হচ্ছে শ্রেণী সমবায় এবং সমান্তরাল সমবায়। লিখে ফেলি আমরা শ্রেণী সংযোগ, স্প্রিং এর সংযোগ এটা। হ্যাঁ, শ্রেণী সংযোগ। তো শ্রেণী সংযোগটা কি? যখন মনে করো এটা হচ্ছে একটা স্প্রিং, এ হচ্ছে একটা স্প্রিং, সাদা স্প্রিং, এর সাথে আরেকটা লাল স্প্রিং জোড়া লাগাইলাম, এর সাথে আরেকটা হলুদ স্প্রিং জোড়া লাগাইলাম। তো 3টা স্প্রিং এভাবে জোড়া লাগাইছো, এটা একটার পিছে আরেকটা, একটার পিছে আরেকটা লাগাইছো, তাই না? সো এই ধরনের সংযোগকে বলা হয় শ্রেণী সংযোগ। রোধেও পড়েছো যে প্রথমটির শেষ প্রান্তের সাথে দ্বিতীয়টির প্রথম প্রান্ত যোগ করলে দ্বিতীয়টির শেষ প্রান্তের সাথে তৃতীয়টির প্রথম প্রান্ত যোগ করে যদি একটা ব্যবস্থা গঠন করা হয় তাকে বলে শ্রেণী সংযোগ। তো স্প্রিংগুলোকে যদি এভাবে জোড়া লাগাও ভাইয়ারা, এই যে সাদা স্প্রিং, ওর স্প্রিং ধ্রুবক ছিল k1, এই যে লাল স্প্রিং, ওর স্প্রিং ধ্রুবক k2, এই যে হলুদ স্প্রিং, ওর স্প্রিং ধ্রুবক হচ্ছে k3। তিনটা যেহেতু জোড়া লাগাইছো, জোড়া লাগায় যদি ধরে এদিকে টান দাও, এদিকে মনে করো তুমি সবুজ বল দিয়ে এদিকে টান দিলা, হ্যাঁ, এদিকে ধৈরা টান দিলা, তো তিনটাই তো প্রসারিত হবে। তিনটা তো সমান প্রসারিত হবে না, সো এদের স্প্রিং ধ্রুবক তো সমান ছিল না। তিনটা মিলিত হয়ে গেছে, মিলিত হলে এই তিনটার মিলিত স্প্রিং ধ্রুবক বা তুল্য স্প্রিং ধ্রুবকটা কত সেটা জানতে হবে। তো লিখে ফেলি তুল্য স্প্রিং ধ্রুবক। তুল্য স্প্রিং ধ্রুবক যখন কিভাবে যুক্ত? শ্রেণীতে যুক্ত। 1/ks মানে রোধের উল্টা সমান হবে 1/k1 প্লাস 1/k2 প্লাস 1/k3। এখান থেকে আমরা আগে ksটা বের করব, সেই ks দিয়ে বাকি কাজ করব। এই ksটাই হবে এই তিনটার মিলিত বা তুল্য স্প্রিং ধ্রুবক। সূত্রটার প্রমাণ দেখাচ্ছি না, পরে দেখাবো কোনো একদিন সুযোগ হলে। এরপরে দেখো সমান্তরাল সংযোগ। স্প্রিং এর কেমন সংযোগ? সমান্তরাল সংযোগ। সমান্তরাল সংযোগটা কেমন হয় ভাইয়া? তোমরা জানো নিশ্চয়ই। এই মনে করো একটা সাদা স্প্রিং, আবার এখানে আরেকটা হলুদ স্প্রিং দিয়ে দিচ্ছি, হলুদ স্প্রিং। এই দুইটাকে প্যারালালি রেখে আমরা যদি এখানে একটা ভর ঝুলিয়ে দিই, এই যে দুইটার সাথেই যদি একটা ভর ঝুলিয়ে দিই, দুইটাকে একই একটা বল দিয়ে টান দিই, তো ভাই দুইটা প্রসারিত হবে, কিন্তু দুইটার স্প্রিং ধ্রুবক তো একই না। এটা স্প্রিং ধ্রুবক k1 আর হলুদটার স্প্রিং ধ্রুবক মনে করো k2। তাহলে এদের মিলিত বা তুল্য স্প্রিং ধ্রুবক কত হবে? সেটা হচ্ছে রোধের উল্টা ভাইয়া, প্যারালালে থাকলে k1 প্লাস k2। তখন আমাদের কিন্তু এই দুইটা তুল্য স্প্রিং ধ্রুবক অর্থাৎ kp নিয়ে কাজ করতে হবে।
সো এই ফর্মুলা কাজ শক্তি ক্ষমতাতেও আমি একবার পড়িয়েছিলাম। সো ফর্মুলা দুইটা খুবই সহজ। এবার আমাদের এই অঙ্কটা করতেও সুবিধা হবে। চিত্রে এইখানে এই যে এই বিন্দুতে 0.6 গ্রাম ভরের বস্তু ঝুলিয়ে দিলা। তো পর্যায়কাল কত বলছে, মানে পর্যায়কাল বের করতে বলছে। কে এর মান বলে দিছে যে 50, প্রত্যেকটার কে এর মান কত 50, এটা 50, এটা 50, এটা 50, এটাও 50। তো ভাইয়া পর্যায়কাল বের করতে হলে এই সবগুলো স্প্রিং এর তুল্য স্প্রিং ধ্রুবক বের করতে হবে। খেয়াল করো এই যে উপরের তিনটা কিভাবে আছে, প্যারালালে আছে, এই তিনটা কিভাবে আছে, প্যারালালে আছে। তাহলে উপরের তিনটার স্প্রিং ধ্রুবক কেপি হবে k1 প্লাস k2 প্লাস k3 অর্থাৎ 3k। তো উপরের তিনটা মিলে তুমি পাইলা কত 3k। তো এটা মনে করো 3k। এটার সাথে এই উপরের তিনটার সাথে এটা কিভাবে আছে, শ্রেণীতে আছে, এই যে এটা শ্রেণীতে আছে, এটা মনে করো শুধু k। তাহলে এই দুইটার তুল্য কত, সেটাই হচ্ছে মোট তুল্য স্প্রিং ধ্রুবক। তো এই দুইটা সিরিজে আছে যেহেতু কেস হবে, হিসাব করে দেখবা 3k ইন্টু k, 3k প্লাস k। দুইটা যদি থাকে তখন এভাবে লিখতে পারি গুণফল বাই যোগফল। তো ক্যালকুলেশন করলে 3k মানে হচ্ছে 3k স্কোয়ার ডিভাইডেড বাই 4k, কে কাটা দিলে 3k বাই 4। তাহলে এই টোটাল সিস্টেমের স্প্রিং ধ্রুবক আসতেছে ভাইয়া 3k বাই 4। যারা এটা বুঝো নাই কিভাবে আসছে তারা এইভাবে করবা 1/ks সমান 1/3k প্লাস 1/k, দেখবা এটাই আসছে। সো আমরা পাচ্ছি কত 3k স্কোয়ার বাই 4k অর্থাৎ 3/4k। অর্থাৎ এই পুরো স্প্রিংটা, পুরো সিস্টেমটার স্প্রিং ধ্রুবক পাইলা কত, ks ইজ ইকুয়াল টু 3/4k। তো এটা পাইলা। এবার পর্যায়কাল বের করবা। সো পর্যায়কালের ফর্মুলাটা কি, তোমাদের ডিরেক্ট লিখবো না, পর্যায়কালের ফর্মুলাটা স্প্রিং ধ্রুবকের সাথে কিভাবে কানেক্টেড সেটা দেখাবো। সো তোমরা জানো t ইজ ইকুয়াল টু 2π/ω জানো। আবার তোমরা এটাও জানো ওমেগা স্কোয়ার সমান k/m, সুতরাং ওমেগা সমান হবে √k/m। তো এই ওমেগার প্লেসে তুমি যদি √k/m লিখে দাও, যেহেতু ওমেগাটা নিচে আসে রে ভাই, তাহলে এটা হবে 2π√m/k হবে। এভাবে তোমরা সূত্র ভুলে গেলেও মনে রাখতে পারবা। 2π/ω তো জানি, ওমেগার জায়গায় √k/m লিখে দিচ্ছি। ওমেগা যেহেতু নিচে আসে এটা উল্টে যাবে, √m/k হবে। সেখানে বলো m কত 0.6 গ্রাম কেজিতে নিবা, k কত 3/4k। তাহলে আমাদের ক্যালকুলেশন k এর মান তো 50 দেয়া আছে তাই না, 3/4 ইন্টু 50 অর্থাৎ 3 ইন্টু 50/4, 3 50-এ কত হয় 150/4, k এর মান হচ্ছে 150/4। ক্যালকুলেশন করে পর্যায়কালটা আমাকে কমেন্ট সেকশনে জানাও, আমিও একটু ক্যালকুলেশন করি। m কত 0.6 গ্রাম কেজিতে নিতে হবে, 0.6 ভাগ 1000 কেজিতে নিয়ে নিলাম। কেজিতে নিলে 6 ইন্টু 10 ইনভার্স 4 হয়, ডিভাইডেড বাই কে কত রে ভাইয়া, কে হচ্ছে 150/4, 150/4 এটা হচ্ছে কে। এটা আবার করতে হবে রুট ওভার অফ অ্যান্সার। তাহলে 4 ইন্টু 10 ইনভার্স 3 ইন্টু 2 ইন্টু 3.14। আমরা পাচ্ছি কত 0.025 সেকেন্ড। পর্যায়কাল পাবা 0.02512 সেকেন্ড। এই হচ্ছে আমাদের এই সিস্টেমের পর্যায়কাল। এটা এই পর্যায়কাল নিয়ে দুলনি। হ্যাঁ, আশা করি পারবো। অস্থির একটা অঙ্ক, পরবর্তী প্রশ্নে চলে যাই। একটি সরল দোলকের বিস্তার সরল দোলকে চলে আসছি। গতিশক্তি 250, সাম্যাবস্থানে গতিশক্তি। ভাইয়া আমরা আগেই জানি সাম্যাবস্থানে গতিশক্তি মানে মোট শক্তি, সাম্যাবস্থানে গতিশক্তি মানে মোট শক্তি, বিস্তারে বিভব শক্তি মানে মোট শক্তি। ববের ভর বলে দিছে, গতির সমীকরণ বের করা, অর্থাৎ x = a sin ωt প্লাস ডেল কমপ্লিট করতে হবে। ববের ভর 20 গ্রাম হলে সরল ছন্দে স্পন্দনের গতির সমীকরণ। সো ভাই সরল ছন্দে স্পন্দনের গতির সমীকরণ হচ্ছে x = a কত 0.01 sin ওমেগাটা জানতে হবে, t জানার দরকার নেই, প্লাস ডেল। তো জাস্ট আমার ওমেগাটা বের করলেই হয়ে যাচ্ছে। ওমেগা আমরা কিভাবে বের করব, আমাদের বলা আছে মোট শক্তি, বলা আছে মোট শক্তি হচ্ছে হাফ k/a² = 250 জুল, এটা বলাই আছে রে ভাই। তাহলে এখান থেকে k এর মান বের হয়ে আসবে, k এর মান কত আসবে, a হচ্ছে 0.01, তাহলে k হচ্ছে 2 × 250 ডিভাইডেড বাই a² মানে 0.01 স্কোয়ার। ক্যালকুলেশন করি 500 ডিভাইডেড বাই 0.01 × 0.01। তো আমরা ক্যালকুলেশন করলে পাচ্ছি, ও মাই গড, একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত, ওপস অনেক। তাহলে 5 দিয়ে 2 4 6টা 0 নিউটন পার মিটার, অনেক বেশি পাচ্ছি। এই হচ্ছে আমাদের কে এর মান। তো কে থেকে আমরা ওমেগাটা বের করব। আমরা জানি ওমেগা স্কোয়ার সমান k/m, তাহলে ওমেগা সমান k/m, তাহলে ওমেগা হবে √k/m, √k/m। কে এর মানটা এটা, আর m কত ভাইয়া, m হচ্ছে 20 গ্রাম। তাহলে এটাকে আগে 20 গ্রাম দ্বারা ভাগ করি,
20 গ্রাম মানে 0.0 কত 0.02 কেজি, তাই তো? 20 গ্রাম মানে এটা আবার রুট করতে হবে, রুট ওভার অফ অ্যান্সার। তাহলে আমরা পাচ্ছি 15,811। তাহলে এখানে ওমেগার মানটা বসায় দিয়ে অঙ্ক শেষ। ক্যালকুলেশনে ভুল হলে সরি, বাট ওমেগার মানটা এখান থেকে বের করে এখানে বসায় দিবা। এইটাই হচ্ছে আমাদের সেই গতির সমীকরণ। ডেল দরকার নাই, যেহেতু ডেল বের করার কোনো উপাত্ত নাই, জাস্ট ওমেগাটা বের করে বসায় দিলেই তুমি ফুল মার্কস পাবা। পরবর্তী প্রশ্নে চলে যাই। সেকেন্ড দোলকের দৈর্ঘ্য 1% বৃদ্ধি করলে উক্ত দোলক দিনে কত সময় হারাবে? অস্থির কোয়েশ্চেন, যে সময় হারানো, সময় হ্রাস বৃদ্ধি, এই কোয়েশ্চেনগুলো অনেক কনফিউজিং হয়, তাই না? তো চলো কনফিউশনটা একদম পানি করে ফেলি আমরা। তো সময় হ্রাস বৃদ্ধি নিয়ে আগে আমরা বেসিক আলোচনা করে নিই। ভাইয়ারা, সরল দোলকের ফর্মুলাটা কি? টি ইজ ইকুয়াল টু 2π রুট ওভার অফ L/g। তো এইখান থেকে আমরা বুঝতে পারি যে পর্যায়কালের সাথে অভিকর্ষ ত্বরণ জি এর সম্পর্ক বর্গমূলের ব্যস্তানুপাতিক, পর্যায়কালের সাথে দৈর্ঘ্যের সম্পর্ক বর্গমূলের সমানুপাতিক। তো এখন কোনো একটা দোলক ঘড়িকে আমি পাহাড়ের উচ্চতায় নিয়ে গেলাম, ওইখানে কি জি এর মান বাড়বে না কমবে? তোমরা জানো উচ্চতায় গেলে জি এর মান কমে, গভীরতায় গেলেও জি এর মান কমে। তো জি এর মান অবশ্যই কমবে। জি এর মান কমলে পর্যায়কাল কি বাড়বে? পর্যায়কাল বাড়লে ওই দোলক ঘড়িটা স্লো হবে না ফাস্ট হবে? উত্তর দাও, উত্তর দাও। তোমাদের হাতে 5 সেকেন্ড সময় আছে। 1 2 3 4 5। সো আশা করি অনেকে উত্তর দিছো, আমি ধরে নিচ্ছি সবাই সঠিক উত্তর দিছো। অবশ্যই ঘড়ি কি হবে? পর্যায়কাল বাড়লে ঘড়ি হবে স্লো। চিন্তা করো, এ হচ্ছে সরল দোলক, ঠিক আছে? এইখান থেকে জার্নি শুরু করে পুনরায় এখানে আসতে যে সময়টা লাগে সেটা হচ্ছে পর্যায়কাল। তো পর্যায়কাল যদি বেড়ে যায়, তার মানে এখান থেকে মনে করো সে নর্মালি এখানে আসতো 2 সেকেন্ডে, কারণ বেড়ে গেল, তার মানে সে যাবে স্লো আসবে। পর্যায়কাল যেহেতু বেড়ে গেছে, লেংদি হয়ে গেছে, তাই না? তাহলে পর্যায়কাল বাড়লে ঘড়িটা কি হচ্ছে? স্লো হচ্ছে। আর পর্যায়কাল যদি কমতো তাহলে কি হইতো? দেখো, কমলে তাড়াতাড়ি পর্যায়টা কমপ্লিট করতো, তখন ঘড়িটা কি হইতো? ফাস্ট হইতো। সো সহজ হিসাব এটা আমরা লিখবো যে টি বাড়লে, যদি কিছু না বুঝো অন্তত এটা মুখস্থ করবা, টি বাড়লে মানে পর্যায়কাল বাড়লে ঘড়ি হবে স্লো, আর টি কমলে, পর্যায়কাল কমলে ঘড়ি হবে ফাস্ট। টি কমলে ঘড়ি হবে ফাস্ট। এই দুইটার কথা আগে মাথায় রাখতে হবে। সো টি কখন বাড়ে কখন কমে সেটা তোমরা জানো। জি বাড়লে টি কমে, জি কমলে টি বাড়ে, এল বাড়লে টি বাড়ে, এল কমলে টি কমে। এটা তো সিম্পল একদম। সো জাস্ট এই কথা দুটা মাথায় রেখো। এবার বলো, পাহাড়ের উচ্চতায় নিলাম, ঘড়ি ফাস্ট হবে না স্লো হবে? জি কমবে, টি বাড়বে, ঘড়ি হবে স্লো। একটা দোলক ঘড়িকে খনিতে নিয়ে গেলাম, খনিতে গেলে ফাস্ট হবে না স্লো হবে? অবশ্যই স্লো হবে, কারণ খনিতেও তো জি কম, গভীরে গেলে জি কম, জি কমলে টি বাড়বে, টি বাড়লে ঘড়ি হবে স্লো। তাহলে ঘড়ি ফাস্ট হবে কখন? যখন জি বাড়বে তখন ঘড়ি ফাস্ট হবে। যেমন এই গ্রহ থেকে অন্য গ্রহে যদি নিয়ে যাও, বৃহস্পতিতে জি এর মান বেশি, তখন টি কমবে, ঘড়ি ফাস্ট হবে। সো ওইটা সিচুয়েশন বাদ, আমরা আপাতত যে দুইটা সিচুয়েশন চিন্তা করব, পাহাড়ের উচ্চতা, খনির গভীরতা, উভয় জায়গাতে গেলেই ঘড়ি স্লো হবে। এবার আমি যদি তোমাকে বলি, একটা দোলক ঘড়ি নিয়ে তুমি মেরু অঞ্চল থেকে বিষুব অঞ্চলে যাও, ঘড়ি ফাস্ট হবে না স্লো হবে? ভাইয়া, মেরু থেকে যখন বিষুবে যাবা তখন জি এর মান কমে, জি কমলে টি বাড়ে, টি বাড়লে ঘড়ি হবে স্লো। আর একইভাবে যদি বিষুব থেকে মেরুতে যেতাম, তাহলে জি এর মান বাড়তেছে, তাই না? বিষুব থেকে মেরুতে গেলে জি এর মান বাড়ে, এটা বাড়লে টি কমবে, টি কমলে ঘড়ি হবে ফাস্ট। তো ঘড়ি যখন ফাস্ট এবং স্লো হয়, তখন দেখা যায় আমাদের যে ঘড়ি, দোলক ঘড়ি পাহাড়ের উচ্চতায় নিয়ে যাওয়ার পর, দেখো সে ভূপৃষ্ঠে 3টার সময় 3টাই দেখাইতো, আর পাহাড়ের উচ্চতায় নিয়ে গেলে যেহেতু সে স্লো হয়ে গেছে, সে 3টার সময় হয়তো 2:55 দেখাবে, 2:58 দেখাইবে, মানে কিছু সময় তো কম দেখাইবে যেহেতু সে স্লো হয়ে গেছে। এই তোর ঘড়ি স্লো কেন? কখন বলি? যখন 3টার জায়গায় আমাদের ঘড়ি 2:50 দেখায়, তাই না? 10 মিনিট স্লো। সো পাহাড়ের উচ্চতায় নিয়ে গেলে কিংবা খনির গভীরে নিয়ে গেলে ঘড়ি কিছুটা সময় কম দেখায়, এটাকে বলা হয় হারানো সময়। কি সময় ভাই? হারানো সময়। কেন সময় হারায়? কারণ দোলনকাল বেড়ে যায়। তো লিখো, কেন সময় হারায়? দোলনকাল বাড়লে, সবাই কথাটা লিখবা, দোলনকাল বা পর্যায়কাল, দোলনকাল বাড়লে সময় কি করে? সময় হারায়। এই দুইটা সমীকরণ আমার শিখতে হবে।
এই দুইটা সমীকরণ প্রমাণ আমি দেখাচ্ছি, আমাদের বেসিক ক্লাসে দেখিয়েছি আমরা, পর্যায়বৃত্ত গতি ক্লাসটা ইউটিউবে আছে, দেখে নিতে পারো। বাট আমি জাস্ট সূত্রটা লিখে দিচ্ছি। দোলনকাল বাড়লে সময় হারায়, তাহলে এই হারানো সময় এর ফর্মুলাটা কি? হারানো সময় হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু হবে টি ইন্টু 1 মাইনাস T1 বাই T2। এটা হচ্ছে আমাদের হারানো সময়ের ফর্মুলা। এখানে কোনটা কি বলে দিচ্ছি। এক্স হচ্ছে হারানো সময়, মানে যত সময় সে কম দেখাচ্ছে। T1 হচ্ছে সঠিক দোলনকাল বা ভূপৃষ্ঠে দোলনকাল, সেকেন্ড দোলকের জন্য এটা 2 সেকেন্ড। T2 হচ্ছে উচ্চতায় যাওয়ার পর যে দোলনকাল। আর 1 তো আমরা চিনি। আর এই স্মল টিটা কি? স্মল টিটা বলছি, একটু পরেই বলছি। হারানো সময়, আর সময় হারায় কখন? যখন দোলনকাল বাড়ে। তাহলে বৃদ্ধিপ্রাপ্ত যে দোলনকালটা, মানে পাহাড়ের উচ্চতায় নিয়ে যাওয়ার পর তার দোলনকাল তো বাড়ছে, তাই না? তো তোমাকে দোলনকাল বের করতে বললো। তাহলে বৃদ্ধিপ্রাপ্ত দোলনকাল কোনটা? T2টা হবে, এই সমীকরণ সমাধান করলেই পাবা T1 T মাইনাস এক্স। সো এই যে দুইটা সমীকরণ, এই দুইটা সমীকরণে আমরা সবই চিনছি, খালি স্মল টিটা কি সেটা একটু বুঝে নিই। স্মল টি হচ্ছে, যদি বলে স্মল টি কি, স্মল টি এর পরিচয় কি? যদি বলে ঘন্টায় 10 সেকেন্ড স্লো হয়, তার মানে কি? ঘন্টায় বলেছে, তাহলে স্মল টি হচ্ছে সেই ঘন্টা বা 3600। তাহলে স্মল টি কত হবে? 3600 সেকেন্ড। যদি বলে দিনে 20 সেকেন্ড স্লো হওয়া মানে কি? এটা কিন্তু 10 সেকেন্ড স্লো হওয়া মানে এটা কিন্তু এক্স ভাইয়া, হারানো সময়টা। যদি বলে দিনে 10 সেকেন্ড স্লো হয়, তাহলে দিন বলতে কি? দিন বলতে 86,400। তখন কিন্তু আমাদের স্মল টি হচ্ছে 86,400। যদি বলে 12 ঘন্টায় 100 সেকেন্ড স্লো হয়, তাহলে এই যে 12 ঘন্টা যে বলছে এটা হচ্ছে স্মল টি। সো অঙ্ক করার ক্ষেত্রে তোমরা এই ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবা। সেই দুইটা সূত্র আমরা আগে ঠাড়ায় মুখস্থ করি, যে উচ্চতায় কিংবা গভীরতায় গেলে সময় হারায়, সেই হারানো সময় হচ্ছে T ইন্টু 1 মাইনাস T1 বাই T2। আর সময় হারালে অবশ্যই দোলনকাল বেড়ে যায়, দুইটার একটা বের করতে বলবে। দোলনকাল হবে T1 T মাইনাস এক্স। এবার ভাইয়া কোনো জায়গায় যদি কি হয়, দোলনকাল বেড়ে যায়, দোলনকাল কমে যায় এবং ঘড়ি ফাস্ট হয়, তখন ফর্মুলা কি হবে? ওই ফর্মুলা নর্মালি আসে না, কারণ নর্মালি খনি কিংবা উপরে নিলে তো আর ঘড়ি ফাস্ট হয় না, তো নর্মালি ওইটা আসে না। বাট তাও আমরা আমাদের সেফ জোনে থাকার জন্য সূত্র দুইটা শিখে নিই। সূত্র দুইটা হচ্ছে ভাইয়া, এটা কি হারানো সময়, আর যদি ঘড়ি ফাস্ট হলে সেটাকে বলে আমরা অর্জিত সময়। এই তোর ঘড়ি 10 মিনিট ফাস্ট, তার মানে 3টা জায়গায় 3টা 10 দেখাচ্ছে, তাই না? তাহলে সেই অর্জিত সময়ের ফর্মুলা এক্স হবে, সেই অর্জিত সময় এক্স হবে ঠিক এই ফর্মুলার অনুরূপ T ইন্টু, এখানে 1 মাইনাস করছো, আর এখানে হবে T1 মাইনাস T2 মাইনাস T1 বাই T2 মাইনাস 1। এটা হচ্ছে অর্জিত সময় যদি ঘড়ি ফাস্ট হয়। আর অর্জিত সময় কখন হবে? যখন পর্যায়কাল কমবে। তাহলে হ্রাসপ্রাপ্ত দোলনকাল হচ্ছে ভাইয়া T2। যদি দোলনকাল কমে যায় সেটা হবে T1 T প্লাস এক্স। এটা আশা করি লিখছো, T1 T প্লাস এক্স। এটা মাইনাস এক্স ছিল, এটা T প্লাস এক্স। সো এটার সাথে এটা গোলায় ফেলো না, এটা কম ইম্পর্টেন্ট, এটা পরীক্ষা আসে না বললেই চলে। বাট এইটা পরীক্ষা আস্তে আস্তে ভরে গেছে, একদম অনেক আসছে, অনেক, সেটা একটু পরেই বুঝতে পারবা। সো যদি কোনো জায়গায় ঘড়ি ফাস্ট হয় তখন অর্জিত সময়, এবং তখন হ্রাসপ্রাপ্ত দোলনকাল। অর্জিত সময় হয় যখন দোলনকাল কমে, আর হারানো সময় হয় যখন দোলনকাল বাড়ে। এটা মাথায় রাখবা ভালোভাবে। সো এবার চলো প্রশ্নটাতে চলে যাই। প্রশ্নই বলেছে সেকেন্ড দোলকের দৈর্ঘ্য 1% বৃদ্ধি করলে কত সময় হারাবে? তো তোমরা জানো দৈর্ঘ্যের সাথে পর্যায়কালের সম্পর্ক বর্গমূলের সমানুপাতিক। সো দৈর্ঘ্য যদি বাড়ায় দাও তাহলে পর্যায়কালও বাড়বে। টি বাড়লে ঘড়ি হবে স্লো, সিম্পল ব্যাপার। টি বাড়লে ঘড়ি স্লো, তো কত সময় হারাবে? হারানোর সময় বের করতে বলছে। তো আমরা প্রথমত হারানোর সময়ের ফর্মুলাটা লিখব। আমরা জানি হারানো সময় এক্স ইজ ইকুয়াল টু স্মল টি ইন্টু 1 মাইনাস T1 বাই T2। এবার খেয়াল করো স্মল টি কত বলছে, দিনে কত সময় হারাবে। দিনে বলে দিছে, দিনে মানে বাইরে 86,400, এটা হচ্ছে স্মল টি। তাহলে স্মল টি হচ্ছে 86,400, কোনো সমস্যা নেই। 1 মাইনাস T1 হচ্ছে ভূপৃষ্ঠের দোলনকাল। কি দোলক? সেকেন্ড দোলকের দোলনকাল হচ্ছে 2 সেকেন্ড, সঠিক দোলনকাল 2 সেকেন্ড। তাহলে T1 হচ্ছে 2 সেকেন্ড। এবার T2 পালা। T2টা তো আমরা জানি না,
টি2টা বের করে আনতে হবে। টি2টা সেই ছোট্টবেলার অঙ্ক দিয়ে বের করবা। দৈর্ঘ্য 1% বৃদ্ধি করছে, টি2 কত আমরা জানি, টি2/t1 ইজ ইকুয়াল টু √L2/L1। দেখো ভাইয়া অঙ্ক কিন্তু মেইন এইটা, আমরা সাইড করে টি2টা আগে বের করে নিচ্ছি, L2/L1। তাহলে ভাইয়ারা বলছে আমাদের দৈর্ঘ্য 1% বাড়িয়েছি, তাহলে L2 কত হবে, L1 তো L1, L2 হচ্ছে 1% বাড়ানো মানে কি, L1 এর সাথে তুমি 1% যোগ করবা, 1% অফ L1 যোগ করবা, তাহলে কত পাবা, L1 প্লাস 1/100 L1, ক্যালকুলেশন করলে হবে 1/100 মানে 0.01, তাহলে 1.01 L1। এটা আশা করি সবাই বোঝো, সবাই জানো যে দৈর্ঘ্য বৃদ্ধি করা মানে আগেরটার সাথে যোগ করা। তাহলে L2 এর মান হচ্ছে 1.01 L1, নিচে একটা L1 আছে, L1 কাটা, স্কোয়ার করলে হবে টি2 সমান হবে 1.01 এর স্কোয়ার করে ফেলো ভাইয়ারা, 1.0 স্কোয়ার কেন করব, 1.01 এর রুট করব, √1.01 আমরা পাচ্ছি 1.00498, তাহলে পাচ্ছি 1.00498 t1 হচ্ছে 2 সেকেন্ড, এটার সাথে 2 সেকেন্ড গুণ করবা, অনেক দূর পর্যন্ত সংখ্যা নিতে হবে কিন্তু, নাহলে হবে না। 2.009975 এই পর্যন্ত নিব আমরা, যেহেতু দোলনকালের সামান্য চেঞ্জ আসে। তো এটা এখানে বসাই দিব, যে টি2র মানটা পেয়ে গেলাম আমরা ওইখান থেকে, টি2র মান বসিয়ে দাও 2.009975। এবার এটা ক্যালকুলেশন করলেই তুমি পেয়ে যাবা সে কত সময় হারায়। তাহলে কত পাবো, 2 ডিভাইড বাই অ্যান্সার 1 মাইনাস অ্যান্সার ইন্টু 86400, 428.786 সেকেন্ড সে দৈনিক কম দেখাবে, এত সময় সে হারিয়ে ফেলবে, মানে এত সেকেন্ড সে স্লো, ওই ঘড়িটা এত সেকেন্ড স্লো হবে। সো খুবই সিম্পল, ফার্স্টে আমরা হারানো সময়ের ফর্মুলা লিখলাম, যা যা দেওয়া ছিল লিখে ফেললাম, যেটা দেওয়া ছিল না টি2 সেইটা আমি এখানে বের করলাম। ভার্সিটি অ্যাডমিশনে এই অঙ্কটা আলাদাভাবে থাকে, যে দৈর্ঘ্য 1% বাড়ালে দোলনকাল কত, এমসিকিউতেও তোমাদের এইচএসসি এমসিকিউতে এই অঙ্কটা কিন্তু আলাদাভাবে থাকে, আর এখানে দুইটা জাস্ট মিক্স করেছি, টি2র মানটা এখানে বসিয়ে দিয়েছি, দ্যাটস ইট। পরবর্তী প্রশ্নে চলে যাই। অভিকর্ষ ত্বরণ g = 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ারের জন্য একটি সেকেন্ড দোলকের দৈর্ঘ্য নির্ণয় করো। অভিকর্ষ ত্বরণ 10% কমিয়ে উক্ত দোলকের দোলনকাল ঠিক রাখতে হলে দৈর্ঘ্যের কি পরিবর্তন করতে হবে। তোমাদেরকে একটু বলি, এই যে তোমাদের প্রত্যেকটা অঙ্ক করাচ্ছি, প্রত্যেকটা অঙ্ক কিন্তু একটি অঙ্ক না, এই এক একটি অঙ্ক দিয়ে তুমি 100টা অঙ্ক করতে পারবা। যেমন এই যে সময়ের হ্রাস বৃদ্ধি, যারা ভালো করে বুঝবা এই অঙ্কটা, তারা এই সময়ের হ্রাস বৃদ্ধি নিয়ে আর জীবনেও প্রবলেমে পড়বা না। সো প্লিজ, আমার এই কষ্টটা তখনই সার্থক হবে যখন এই ভিডিওটা সবার কাছে ছড়িয়ে যাবে। সো ছড়ানোর দায়িত্ব তোমাদের, এটুকুই। সো আমাদের যে এই অঙ্কতে কি বলছে, অভিকর্ষ ত্বরণ g = 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ারের জন্য একটি সেকেন্ড দোলকের দৈর্ঘ্য নির্ণয় করো। তো প্রথম প্রশ্ন, দৈর্ঘ্য নির্ণয় করো। সেকেন্ড দোলকের দৈর্ঘ্য, 1 নম্বর প্রশ্নের উত্তরটা করছি আমরা জানি t = 2π √L/g, না রে ভাই, এখন L এর মান বের করব, স্কোয়ার করে দাও, তাহলে t স্কোয়ার হবে 4π² L/g, সুতরাং L কত হবে, gt স্কোয়ার ডিভাইডেড বাই 4π²। এবার বলো জি এর মান কত বলছে, 9.8 বলেই দিছে, জি এর মান 9.8 ধরো। সেকেন্ড দোলকের দোলনকাল কিন্তু 2 সেকেন্ড বাবা, এটা কিন্তু ভোলা যাবে না। 4π² মানে হচ্ছে 3.14 এর স্কোয়ার, ক্যালকুলেশন করো, সেকেন্ড দোলকের দৈর্ঘ্য পেয়ে যাবা 9.8 × 4 ডিভাইডেড বাই 4 × 3.14 × 3.14। সো আমরা পাচ্ছি 0.9939 মিটার। এটা হচ্ছে সেকেন্ড দোলকের দৈর্ঘ্য। গেল একটা কোয়েশ্চেন। এর পরবর্তী প্রশ্নে কি বললো ভাই, পরবর্তী প্রশ্নে বলেছে অভিকর্ষ ত্বরণ 10% কমিয়ে দোলকের দোলনকাল ঠিক রাখতে হবে, তাহলে দৈর্ঘ্যের কি পরিবর্তন করতে হবে। ভাই আমরা সূত্র জানি, t = 2π √L/g। এই ধরনের কোয়েশ্চেনগুলো কিন্তু আমাদের একটু প্যাচ লাগে, তাই না? প্যাচের কিছু নাই। দেখো দোলনকালটা কি রাখবো, একই রাখবো। তাহলে আমরা লিখি প্রথমটার জন্য t1 L1 g1, পরবর্তীর জন্য t2 2π √L2/g2। ভালো করে বুঝো, দোলনকালে এই দুইটা কি রাখবো, একই রাখবো, এই দুইটা চেঞ্জ হতে দিব না। এখন অভিকর্ষ ত্বরণ 10% কমায় দিছি, তার মানে প্রথমে অভিকর্ষ ত্বরণ ছিল g1,
পরবর্তীতে অভিকর্ষ ত্বরণ হবে G2 সমান হবে G1 তো ছিল, এখান থেকে তুমি আরো 10% কমায় দিছো, তাহলে -10% অফ G1। তো -10% অফ G1 মানে কত ভাই? 10% মানে 10/100, 10/100 মানে হচ্ছে 0.1। তাহলে G1 একটা G1 থেকে 0.1 G1 বিয়োগ দিলে কত হয়? একটা থেকে 0.1 বিয়োগ দিলে 0.9, তাহলে 0.9 G1, তাই না? তাহলে দৈর্ঘ্য কি পরিবর্তন হবে? G1 থেকে তুমি করে দিচ্ছ 0.9 G1, তাহলে দৈর্ঘ্যটা কতটুকু করতে হবে যদি দোলনকাল একই রাখতে হয়? তো দোলনকাল একই মানে কি? এটা সমান সমান এটা, এটা সমান সমান এটা মানে কি? এটা সমান সমান এটা মানে √L/L1/G1। দেখো তোমরা যদি এটা T1 সমান T2 দাও, মানে সুতরাং T1 = T2, T1 এর মান কত? 2π √L1/G1, আর T2 এর মান হচ্ছে 2π √L2/G2। তো 2π কাটা রুট উঠায় দিলে L1/G1 L2/G2 বের করতে হবে আমাদের L2 এর মান। তো রুট উঠায় দাও, L2 হবে, সুতরাং এখানে ক্যালকুলেশন করে দেবে, L2 হবে L1/G1 ইন্টু G2। সো ভাইয়া L1 তো তুমি জেনেই আসছো, প্রথমে ছিল 0.9939, এটা হচ্ছে L1। G1 কত? G1 মানে G1 নিজেই, আর G2 মানে 0.9 G1। তো এই G1 কাটা দিলে L2টা কত আসে? L2 আসবে 0.9939 ইন্টু 0.9, L2 আসবে 0.89451, L2 এর মান আসবে 0.89451 মিটার। তার মানে দোলনকাল একই রেখে আমি যদি G কে 10% কমায় দিই, L এর মান করতে হবে এইটা। তো L এর পরিবর্তন কত? পরিবর্তন আমরা লিখবো del L চেঞ্জ অফ লেংথ del L কত? বড়টা থেকে ছোটটা বিয়োগ দিব। বড়টা কত? বড়টা ছিল এইটা 0.9939, বিয়োগ করব কত ভাইয়া? 0.89451, 0.89451 বিয়োগ করলে -0.9939 ধর মাইনাস সরি 0.9939 মাইনাস 0.89451, 0.09939। পার্সেন্টেজে নিলে 100 দ্বারা গুণ করবা, যে এত পার্সেন্ট দৈর্ঘ্য কি করতে হবে? কমাইতে হবে। দৈর্ঘ্যটা কি করতে হবে? কমাইতে হবে। তাহলে 9.939% দৈর্ঘ্য কি কমাইতে হবে যদি দোলনকাল একই রাখতে চাই। মানে জি কে কমাইছো 10%, তো দোলনকাল যদি একই রাখতে চাও তাহলে এল কেও 9.939% কমাইতে হবে। এটাই হচ্ছে আমাদের উত্তর। সো চমৎকার প্রশ্ন, আমরা আশা করি প্রত্যেকে বুঝছো, ভেঙে ভেঙে প্রত্যেকটা অংশ আমি তোমাদেরকে বুঝিয়েছি। পরবর্তী প্রশ্ন চলে যাওয়া যাক। একটি লিফটের ছাদ থেকে সরল দোলক ঝুলানো আছে। লিফটের চলার সময় এই দোলকের দোলনকাল লিফটের স্থির অবস্থার তুলনায় যদি অর্ধেক হয়, তবে লিফটের ত্বরণের দিক ও মান নির্ণয় করো। তোমাদের লিফটের কনসেপ্ট কি মনে আছে ভাই? যে একটা লিফট, এই লিফট যদি উপরের দিকে এ ত্বরণে চলে, লিফটের সাথে কানেক্টেড প্রত্যেকটা বস্তুর ত্বরণ হবে G+A, আর লিফট যদি এ ত্বরণে নিচের দিকে নামে, লিফটের সাথে কানেক্টেড প্রতিটি বস্তুর ত্বরণ হবে G-A। তাই এই লিফটে কিন্তু সরল দোলক আছে, তো লিফট যদি নিচে নামতো তাহলে সরল দোলকের ত্বরণ কত হইতো? G-A হইতো, আর এটার ত্বরণও কত হইতো? G+A হইতো। সরল দোলকটা কিন্তু লিফটের মধ্যে আছে, তাই না? এবার আমাদের অঙ্কে চলে যাই। এতটুকু বেসিক আমাদের আশা করি মনে আছে, মনে না থাকলে মনে করে নাও। লিফট উপরে উঠলে লিফটের ভিতর যা কিছুই থাকুক, যদি লিফটের সাথে কানেক্টেড থাকে তাহলে তার ত্বরণ কিন্তু G+A, আর নিচে নামলে G-A, যেখানে এ হচ্ছে লিফটের ত্বরণ। এবার কোয়েশ্চেনে বলছে একটা লিফটের ছাদ থেকে সরল দোলক ঝুলানো, তাই হচ্ছে লিফট এই ছাদ থেকে এই সরল দোলকটা মনে করো ঝুলানো আছে। তো লিফট চলার সময় দোলকের দোলনকাল লিফট স্থির অবস্থার তুলনায় অর্ধেক হয়। তো স্থির অবস্থায় ধরে নাও, স্থির অবস্থায় দোলনকাল ছিল T1, আর চলন্ত অবস্থায় তাহলে দোলনকাল কত হবে? T2 সমান হবে T1/2। তো আমরা জানি T1 সমান লিখতে পারবো √2π √L/G, আর T2 সমান লিখতে পারবো 2π √L। তো চেঞ্জ হয় না, লিফট উপরে ওঠার কারণে দৈর্ঘ্য কি চেঞ্জ হয়ে গেছে? চেঞ্জ হয় নাই, চেঞ্জ হবে G এর জায়গায় আমরা লিখলাম G'। এই G কিন্তু ভাইয়া সরল দোলকের উপর কার্যকর ত্বরণ। সো এই যে G স্থির অবস্থায় তো সরল দোলকে কিন্তু G কাজ করছে, বাট চলন্ত অবস্থায় সরল দোলকের উপর ধরো G' কাজ করছে। সো আমরা এই দুইটা সমীকরণ সমাধান করি। T1 এর মানে এটা বসায় দাও এখানে,
t1 এর মান যদি বসাও তাহলে 2 পাই রুট ওভার অফ l বাই জি ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু 2 পাই রুট ওভার অফ l বাই জি প্রাইম। 2 পাই কেটে দাও, তারপরে কি কি কাটবা, রুট ওভার অফ l বাই 2 কে স্কোয়ার করো, এই পাশটাকে স্কোয়ার করলে পাবা l বাই জি l বাই 4g ইজ ইকুয়াল টু এই পাশটাকে স্কোয়ার করলে পাবো l বাই জি প্রাইম। l কেটে দাও, তাহলে জি প্রাইম ইজ ইকুয়াল টু পাচ্ছি 4g। সুতরাং জি প্রাইম ইজ ইকুয়াল টু 4g। এবার কাহিনীটা আগে বোঝো, এই যে জি প্রাইমটা পাইছে এটা কোথাকার অভিকর্ষ ত্বরণ, কিসের অভিকর্ষ ত্বরণ? চলন্ত অবস্থায় সরল দোলকের অভিকর্ষ ত্বরণ। এটা কিন্তু সরল দোলকের ফর্মুলা, এটা কিন্তু লিফটের ত্বরণ না ভাইয়া, মাথায় রেখো। কিন্তু এটা হচ্ছে লিফটের ভেতরে যে আছে, লিফটটা মনে করে উঠতেছে বা নামতেছে, যেদিকেই যাক চলন্ত অবস্থায় এই বস্তুটার ত্বরণ, তাই না? মানে লিফট চলন্ত অবস্থায় ত্বরণ। এবার বলো এই চলন্ত অবস্থার ত্বরণটা স্থির অবস্থার তুলনায় বেশি না কম? স্থির অবস্থায় ত্বরণ হচ্ছে সরল দোলকের জি, চলন্ত অবস্থায় ত্বরণ হচ্ছে 4g। তাহলে অবশ্যই চলন্ত অবস্থায় সরল দোলকের ত্বরণটা স্থির অবস্থার তুলনায় বেশি। আর বেশি কখন হয়? যখন লিফট উপরে উঠে না নিচে নামে। বলো কখন ত্বরণ বেশি হবে? লিফটের ভিতর আমার ওজন কখন বেশি হবে? আমার ওজন কখন বেশি হবে? যখন লিফট উপরে উঠবে। তাহলে অবশ্যই আমরা বুঝতে পারতেছি লিফটটি উপরে উঠে। আমরা ধরে নিচ্ছি এই যে লিফটটি এ ত্বরণে উপরে উঠতেছে, এই এ আমাদের বের করতে হবে, তাই না? বলছে লিফটের ত্বরণের মান ও দিক, সো আমরা দিকটা বের করে ফেলছি। লিফটটা কোন দিকে উঠে? উপরে উঠে। আমাদের যদি এই সরল দোলকের চলন্ত অবস্থার ত্বরণটা জি এর চেয়ে কম হইতো তাহলে বুঝতাম লিফট নিচে নামতেছে। যেহেতু জি এর চেয়ে 4 গুণ হয়েছে তাহলে লিফট উপরে উঠতেছে। লিফটের ভেতরে এই বস্তুটার ত্বরণ হচ্ছে আমরা জানি জি প্রাইম, যেটা বের করছে 4g। তাহলে লিফটের ত্বরণ কত? আমরা জানি চলন্ত অবস্থায় উপরের দিকে উঠন্ত অবস্থায় লিফটের ভেতরে কোনো বস্তুর ত্বরণ জি প্রাইম হবে জি প্লাস এ, তাই না? এটা জেনে আসেছি কিন্তু আমরা। এখন বলো জি প্রাইম কত? জি প্রাইম হচ্ছে 4g। এই জি হচ্ছে অভিকর্ষ ত্বরণ আর এই এ হচ্ছে লিফটের ত্বরণ, জি প্লাস এ। সুতরাং আমাদের লিফটের ত্বরণ হবে 3g। অস্থির একটা অঙ্ক, আমরা আশা করি অস্থিরভাবে বুঝতে পেরেছি। কনফিউশনটা কোথায় কাজ করে জানো? এইখানে অনেকে ভাবে ভাই এগুলো কি লিফটের ত্বরণ? না রে ভাই, এটা তো স্থির অবস্থায় সরল দোলকের ত্বরণ জি, আর এটা হচ্ছে লিফট যখন চলন্ত তখন সরল দোলকের ত্বরণ হচ্ছে জি প্রাইম। তো সরল দোলকের ত্বরণ পাইলা 4g, তার মানে লিফট উঠে উপরে উঠলে আমরা জানি ভেতরের ত্বরণ জি প্লাস এ হচ্ছে লিফটের ত্বরণ। তাহলে জি প্রাইম পেয়ে গেছো, এর মান হচ্ছে 3g, অর্থাৎ লিফটটা উপরের দিকে 3g ত্বরণে উঠতেছে। তো চলো পরবর্তী অঙ্কটা একটু দেখে নেই। নিচের চিত্রে অতি নগণ্য ভরের একটি স্প্রিংকে আনুভূমিক মসৃণ টেবিল, অর্থাৎ ঘর্ষণ নাই, টেবিলের উপর রেখে এক প্রান্ত দৃঢ় অবলম্বনে আটকিয়ে অপর প্রান্তে 3.5 কেজি ভর যুক্ত করা হয়েছে। এই যে এখানে আমরা একটা ভর যুক্ত করেছি 3.5 কেজি। এরপর বস্তুকে সাম্যাবস্থান হতে 3 মিটার সরণ ঘটাইছি, মানে এখান থেকে টেনে 3 মিটার টানছি আর কি, 3 মিটার টেনেছি। তো স্প্রিংটিতে 24 নিউটন প্রত্যয়নী বল সৃষ্টি হয়। প্রত্যয়নী বল মানে যেদিকে টানছো ঠিক তার উল্টা দিকে প্রত্যয়নী বল বা স্প্রিং বল বলতে পারো, এফএস সৃষ্টি হচ্ছে। তো প্রসারিত অবস্থা হতে স্প্রিং ছেড়ে দিলে কত কম্পাঙ্কে স্পন্দিত হবে? তো আমরা বুঝতেই পারতেছি এখানে কম্পাঙ্ক বের করতে হবে, অর্থাৎ স্মল এফ। তো কম্পাঙ্ক বের করার জন্য আমরা আগে কৌণিক কম্পাঙ্ক হিসাব করব। তো কৌণিক কম্পাঙ্ক বের করার জন্য আমরা আগে স্প্রিং ধ্রুবক কে বের করব। আমরা নিশ্চয়ই জানি mg = kx, বাট এখানে তো mg দিয়ে হবে না, এখানে কি দিয়ে হবে? খেয়াল করো, এখানে আমরা লিখতে পারবো এফএস, এফ হচ্ছে 24 = kx, এটা বলাই আছে kx। তো এফ হচ্ছে kx। এখানে কি লিখতে পারবো ভাইয়ারা? দেখো এখানে কিন্তু mg না, এখানে বস্তুটাকে আমরা ওই দিকে টান দিছি, সরণ হটাইছে 3 মিটার। তাহলে আর এদিকে স্প্রিং বল বা প্রত্যয়নী বল 24, তাহলে এখানে স্প্রিং বল সমান লিখতে পারবো k × x। যেহেতু k এর মানটা বের করব সেহেতু আমরা মাইনাস দিলাম না, কারণ এটা বলেই দিছে 24 নিউটন। k এর মান জানি না, x হচ্ছে 3 মিটার, তাহলে k এর মান হবে কত ভাই? 8 নিউটন পার মিটার। k এর মানটা পেয়ে গেছি। k পাওয়া মানে তুমি সব পেয়ে যাওয়া। k পাওয়া মানে তুমি জানো ওমেগা স্কোয়ার সমান k/m, তাহলে ওমেগা হবে √k/m। k কত ভাই? m কত? m হচ্ছে 3.5 কেজি। 8 / 3.5, এটা আবার রুট করতে হবে, রুট করলে আমরা পাবো, রুট করলে পাবো হচ্ছে 1.51। তাহলে ওমেগা = পাচ্ছ 1.5118। ওমেগা এর জায়গায় লিখতে পারি আমরা 2πf = 1.5118। তাহলে f কত? যেহেতু কম্পাঙ্ক বের করতে বলছে, তার মানে আমাদের f বের করতে হবে। এটা কিন্তু কৌণিক কম্পাঙ্ক, এটা কিন্তু রৈখিক কম্পাঙ্ক বা
কম্পাঙ্ক বলে শুধুমাত্র। তাহলে 1.5118কে আমরা 2 পাই দ্বারা ভাগ করব, ডিভাইডেড বাই 2 পাই 3.14, আমরা পেয়ে যাচ্ছি 0.24 হার্জ। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। খুবই সহজ একটা অঙ্ক। পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে আমরা আরেকটা বেসিক থিওরি জেনে নেই, সেটা হচ্ছে সরল দোলকের মাধ্যমে পাহাড়ের উচ্চতা নির্ণয়। তো পাহাড়ের উচ্চতা তুমি কিভাবে নির্ণয় করবা? তোমরা জানো T2/T1 ইজ ইকুয়াল টু লিখতে পারবো √G1/G2, যেহেতু অভিকর্ষ ত্বরণের সাথে সম্পর্ক বর্গমূলের ব্যস্তানুপাতিক। তো লিখলাম। তো তোমরা আবার এটাও জানো G2 ইজ ইকুয়াল টু R/R+H হোল স্কোয়ার ইন্টু G1। এটা এই ফর্মুলা মহাকর্ষ অধ্যায়ে আমরা জেনেছি। তো G2/G1 হবে R/R+H হোল স্কোয়ার। তো G2/G1 না, আমাদের G1/G2 লাগবে। তো G1/G2 কত হবে? G1/G2 হবে কত ভাইয়া? খেয়াল করে দেখো, R+H/R এর হোল স্কোয়ার হবে। এটা কেন লিখবো? কারণ আমাদের টার্গেট হচ্ছে পাহাড়ের উচ্চতা বের করা। H হচ্ছে পাহাড়ের উচ্চতা। তো G1/G2 জায়গায় তুমি যদি এটা লিখে দাও R+H/R এর হোল স্কোয়ার রুটে কাটাকাটি, তাহলে T2/T1 হবে R+H/R। এই হচ্ছে আমাদের ফর্মুলা, যেই ফর্মুলা দিয়ে আমরা সরল দোলকের মাধ্যমে পাহাড়ের উচ্চতা বের করতে পারবো। এখানে খেয়াল করো, R হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ, T2 হচ্ছে পাহাড়ের উচ্চতায় দোলনকাল, T2 যেটাকে আমরা বলি বৃদ্ধিপ্রাপ্ত দোলনকাল, T1 হচ্ছে পৃষ্ঠে দোলনকাল। তাহলে এই দুইটা দোলনকাল যদি দেয়া থাকে, R এর মান তো মুখস্থ 6400 কিলোমিটার, তাহলে H বা পাহাড়ের উচ্চতাটা আমরা পেয়ে যাব। মানে খুব সিম্পল, তুমি হিমালয়ের উচ্চতা বের করতে চাচ্ছ, হিমালয়ের পাদদেশে সরল দোলকটাকে নাচাবা, তাহলে সেখানে তার দোলনকাল বের হবে T1। হিমালয়ের উচ্চতায় উঠে সরল দোলকটা আবার নাচাবা, ওইখানে দোলনকাল সাপোজ বের হলো T2। তো দোলনকাল দুইটার অনুপাত কইরা তুমি জাস্ট আর এর মান তো মুখস্থ জানো, একদম সহজেই উচ্চতাটা পেয়ে যাবা যে হিমালয়ের উচ্চতাটা কত। সেই হচ্ছে সরল দোলকের মাধ্যমে পাহাড়ের উচ্চতা নির্ণয়ের ফর্মুলা, মুখস্থ রাখবা T2/T1 R+H/R। সো এখানে প্রথম প্রশ্নটা কি করলো, একটি সেকেন্ড দোলক ঘড়ি পাহাড়ের পাদদেশে সঠিক সময় দেয়, কিন্তু চূড়ায় 2 ঘন্টায় 8 সেকেন্ড সময় পার্থক্য দেখায়। তার মানে 8 সেকেন্ড স্লো হয়, তাই না? উচ্চতা উঠালে ঘড়ি স্লো হয়। পৃথিবীর ব্যাস বলে দিছে 12,800 কিলোমিটার, তার মানে বুঝতেই পারতেছো ব্যাসার্ধ 6400। পাহাড়ের উচ্চতা নির্ণয় করো। তো আন্ডা বাচ্চারা, 1 নম্বর প্রশ্নের উত্তর, পাহাড়ের উচ্চতা নির্ণয়ের জন্য ফর্মুলা কি লিখছিলাম? T2/T1 ইজ ইকুয়াল টু R+H/R। তো এখান থেকে H এর মানটা বের করবো। তো R গুণন করে দাও, মাইনাস R করে দাও, তাহলে কি পাবো? T2/T1 ইন্টু R মাইনাস R ইজ ইকুয়াল টু H। সুতরাং H যদি লিখি, R কমন নিলে আমরা পাচ্ছি T2/T1 মাইনাস 1। সেখানে R কত? ব্যাসার্ধ 6400 কিলোমিটার। T2 কত জানি না, T1 কত? সঠিক দোলনকাল যেটা 2 সেকেন্ড, যেহেতু সেকেন্ড দোলনকাল 2 সেকেন্ড, মাইনাস 1। এখন বলো কে মিসিং আছে? মিসিং আছে T2 মিয়া। তো T2 মিয়াকে আলাদা করে এখানে বের করে নাও। T2 কি? পাহাড়ের চূড়ায় দোলনকাল। সো আমরা T2 মান নিশ্চয়ই জানি, T2 সমান T1 T মাইনাস X জেনে এসেছি কিন্তু আমরা। তো স্মল টি কত বলছে? ঠিক সম্বন্ধে 2 ঘন্টায় 8 সেকেন্ড স্লো হয়। ব্যাপারটা বোঝো, 2 ঘন্টায় 8 সেকেন্ড স্লো হয়। তাহলে এই যে 2 ঘন্টা, এটা হচ্ছে স্মল টি, 8 সেকেন্ড এটা কিন্তু X। তাহলে বুঝেই গেছি স্মল টি হচ্ছে 2 ঘন্টা। 2 ঘন্টা মানে 3600 ইন্টু 2 মানে 7200 সেকেন্ড। T1 তো 2 সেকেন্ড, স্মল টি 7200 মাইনাস X হচ্ছে হারানো সময় 8 সেকেন্ড। বসাইলে তুমি T2 মানটা পেয়ে যাবে। দেখছো কত কঠিন ম্যাথ, তুমি ধুমধাম করে ফেলতে পারবা। 7200 ইন্টু 2 ডিভাইডেড বাই 7200 মাইনাস 8, 7200 মাইনাস 8 আমরা পাচ্ছি 2.002222, 2.00222246, যতটুকু নেওয়া যায় নিবা। তো T2 মান এখানে বসাও, T2 মান সাদা কালি দিয়ে লিখি। T2 মানটা পাইছো এখানে বসায় দাও, 2.002246 ডিভাইডেড বাই 2 মাইনাস 1 ইন্টু 6400, আমরা পাচ্ছি 7.11 কিলোমিটার। তার মানে এই H এর মান পাবা 7.119 কিলোমিটার। তার মানে পাহাড়ের উচ্চতাটা এত বেশি, ও মাই গড, প্রায় হিমালয়ের মতো। হিমালয়টা শুনেছিলাম 8.8, তো 7.119 কিলোমিটার হচ্ছে আমাদের পাহাড়ের উচ্চতা। খুব সিম্পলি আমরা 1 নম্বর অঙ্কটা করে ফেললাম। এবার 2 নম্বর অঙ্ক,
পাহাড়ের চূড়ায় সঠিকভাবে কাজ করতে হলে দোলকের দৈর্ঘ্য কত পরিবর্তন করতে হবে? তো ভাই ওই যে একটু আগে যে ম্যাথটা করছি সেম টু সেম। সঠিকভাবে কাজ বলতে কি বোঝায়? পাদদেশে যে দোলনকাল চূড়াতেও দোলনকাল একই রাখতে হবে। তার মানে 2 পাই রুট ওভার অফ L1/G1 ইজ ইকুয়াল টু 2 পাই রুট ওভার অফ L2/G2 একই থাকতে হবে, তাই না? 2 পাই রুট ওভার অফ L2/G2 একই থাকতে হবে। এখন বলো তো ভাইয়া, এখানে আমরা বুঝতেই পারতেছি আমাদের বলছে পাহাড়ের চূড়ায় দৈর্ঘ্য কত পার্সেন্ট পরিবর্তন করতে হবে, তাই না? তাহলে বাকি সবই তো একই। তো আমরা বুঝতেই পারতেছি L2টা হবে L1/G1 ইন্টু G2। তো ভাইয়া L1 তো তুমি জানো, L1 জানার দরকারও নাই, L1 রাখলা। G2/G1 এর মানটা তোমার জানতে হবে। G2/G1 মানে কত? তো G2/G1 এর মান এই যে T2/T1 থেকে হিসাব করবা। তোমরা কি এটা জানো G2/G1 সমান রুট ওভার অফ T1/T2? তোমরা কি এটা জানো না? G2/G1 ইজ ইকুয়াল টু T1/T2 এর স্কোয়ার। এটা কি জানি? অবশ্যই জানা উচিত। তোমরা এটা জানো T ইজ প্রপোর্শনাল টু 1/√G, এখান থেকে লিখছি। এখন G2/G1 এর মানটা আমরা এখান থেকে বের করবো আর কি। তো T1 তোমার জানা আছে, T1 মানে ছিল 2 সেকেন্ড, আর T2ও জানা আছে 2.002246। এর আবার কি করতে হবে? স্কোয়ার। তাহলে 2/2.002246 এর আবার কি করতে হবে? স্কোয়ার। তাহলে আমরা পাচ্ছি 0.99, তার স্কোয়ার করা মানে কি? 0.99775। তাহলে আমরা পাচ্ছি L1 কত? L1 পাচ্ছি 0.99775 L1 পাচ্ছ। তাহলে পরিবর্তনটা কত? মানে আমাদের পাহাড়ের চূড়ায় দোলনকাল একই রাখতে হলে দৈর্ঘ্যটা কমায়া এতটুকু করতে হইব। তাহলে কতটুকু কমাইতে হইব? দ্য চেঞ্জ। হোয়াট ইজ দ্য চেঞ্জ? চেঞ্জ করতে হবে del L L1 মাইনাস L2। L1 হচ্ছে L1, L2 হচ্ছে 0.9975 L1। একটা থেকে ওটা বিয়োগ দাও, -1 করলে সরি 1 মাইনাস 0.99775। তাহলে পাচ্ছি 2.25 10⁻³ পার্সেন্টেজে নিলে আমরা পাবো 0.225%। তাহলে অ্যান্সার হবে 0. পার্সেন্টেজ মানে 100 দ্বারা গুণ করবা বিয়োগ করে 0.225%। আমরা যদি এতটুকু পরিমাণ দৈর্ঘ্য কমাই পাহাড়ের চূড়ায় নিয়ে, তাহলে সঠিকভাবে কাজ করবে। এটাই মানে আমরা পাহাড়ের চূড়ায় নিয়ে যদি দোলকের দৈর্ঘ্যটা এতটুকু কমিয়ে দেই, তাহলে সঠিকভাবে কাজ করবে। একদম আগের অঙ্কের মতো। কঠিন মনে হইতে পারে, বাট সহজ করলে সহজ। ওকে, কল্পনা করো পৃথিবীর ব্যাস বরাবর একটি সুড়ঙ্গ খনন করা হলো। ও মাই গড, কি হবে তাহলে? লালা মনে হচ্ছে লাভা টাভা সব বের হয়ে আসবে। তো একটি বস্তুকে সুড়ঙ্গের এক প্রান্ত থেকে ছেড়ে দেওয়া হলো এবং বস্তুটি সরল ছন্দিত স্পন্দনের স্পন্দিত হতে লাগলো। পৃথিবীকে একটি সুষম গোলক মনে করে বাধাদানকারী সকল বল উপেক্ষা করে পৃথিবীর কেন্দ্র থেকে 5 × 10⁶ মিটার দূরত্বে বস্তুটির ত্বরণ ও দোলনের পর্যায়কাল নির্ণয় করো। তো প্রথমত আমরা একটা সুষম গোলক কল্পনা করি। সুষম গোলকটা কি ভাই? পৃথিবী সুষম গোলক, কোনো চ্যাপ্টা বাঁকা না, এর হচ্ছে সুষম গোলক। এবার আমরা মাঝখানে কি করব? সুড়ঙ্গ করে দেবো। এই যে সুড়ঙ্গ করে দিলাম মাঝখানে, আর একটু বড় সুড়ঙ্গ করি, আর একটু বড় করি যাতে বোঝা যায়। হ্যাঁ, মাঝখানে সুড়ঙ্গ করে দিলাম। সুড়ঙ্গের আউটলাইনটা আমি সাদা কালার দিয়ে দিই, তাহলে বুঝবা খুব সহজে। এই মনে করো সুড়ঙ্গটা করছো। হ্যাঁ, তো এই যে সুড়ঙ্গটা, এই সুড়ঙ্গ দিয়ে একটা বস্তু ছেড়ে দিছি, তার সরল ছন্দিত স্পন্দনে স্পন্দিত হচ্ছে। মানে এখান থেকে তুমি যে বস্তুটা ছাড়ছো সে একবার এখানে যাচ্ছে, এবার থেকে এখানে যাচ্ছে, মানে এবার আপ ডাউন করতেছে। ঠিক আছে? তো পৃথিবীকে একটি সুষম গোলক মনে করে বাধাদানকারী সকল বল আমি উপেক্ষা করলাম। তো কেন্দ্র থেকে 5 × 10⁶ মিটার দূরত্বে ত্বরণ, তার মানে এই হচ্ছে আমাদের সেন্টার, লাল কালার সেন্টার। এই সেন্টার থেকে 5 × 10⁶ মিটার দূরে বস্তুটির ত্বরণ। তার মানে এখান থেকে একটু দূর একটা দূরত্ব নেই, সাপোজ এখান থেকে এতটুকু দূরত্ব, ঠিক এই দূরত্বটা হচ্ছে 5 × 10⁶ মিটার। এই দূরত্বে বস্তুটার ত্বরণ বের করতে বলছে এবং পর্যায়কাল বের করতে বলছে। অস্থির অঙ্ক। তো এই বস্তুটার এখানে ত্বরণ, এটা কি গভীরতার একটা বিন্দু না? তো গভীরতায় ত্বরণের ফর্মুলা কি? প্রথম 1 নম্বর প্রশ্ন, ভাইয়া ত্বরণের ফর্মুলা কি? মহাকর্ষ অধ্যায় পড়েছ। গভীরতায় ত্বরণের ফর্মুলা হচ্ছে G' সমান 1 - h/r × g। তো অনেক বলদে কি করবে, এই h এর মানটা এটা বসায় দিবে, অঙ্ক শেষ করে দিবে।
কিন্তু না ভাই, এত সহজ তো না। এই এইচ ছিল পৃষ্ঠ থেকে গভীরতা, এই এইচ ছিল পৃষ্ঠ থেকে গভীরতা, বাট এখানে সেন্টার থেকে উচ্চতা দেওয়া আছে, তাই না? তো এখানে এইচ এর জায়গায় এইটা নিয়ে আসতে হবে। এটা কিভাবে আনবা? তো আমি ধরে নিচ্ছি এটা হচ্ছে স্মল আর, এই যে এটা হচ্ছে স্মল আর, এখান থেকে এতটুকু হচ্ছে স্মল আর। তো এই এইচ এর জায়গায় তুমি স্মল আর যদি আনতে চাও, এই স্মল আর মানে কি ভাই? এই স্মল আর মানে কি? এই স্মল আর মানে হচ্ছে টোটালটা কত? টোটালটা হচ্ছে আর, তাহলে আর মাইনাস এইচ। বুঝতে পেরেছি আমরা? এই এইচ এর জায়গায় তাহলে মানে এইচ ইজ ইকুয়াল টু লিখতে পারবো, সরি স্মল আর ইজ ইকুয়াল টু কত লিখতে পারবো? স্মল আরটা আমি এখানে নিয়ে আসতে চাচ্ছি। স্মল আর ইজ ইকুয়াল টু লিখতে পারবো আর থেকে এইচ বিয়োগ করব, তাহলে এইচ সমান কি লিখতে পারবো? আর মাইনাস আর। ব্যাপারটা কি ক্লিয়ার নাকি ভেজাল আছে বলো? আমাদের এখানে এইচ দেয়া নেই, এইচ ছিল পৃষ্ঠ থেকে গভীরতা, বাট আমাদের এখানে এইচ দেয়া নেই, আর দেয়া আছে, এই যে সেন্টার থেকে ডিস্টেন্স দেয়া আছে। সো আমরা জানি পুরোটা আর, এটা এইচ, তাহলে এই স্মল আর হবে বড় আর থেকে এইচ বিয়োগ করব, তাহলে এইচ এর জায়গায় লিখতে পারবো আর মাইনাস আর, তাহলে এই এইচ এর প্লেসে আমরা লিখতে পারবো মাইনাস আর ডিভাইডেড বাই আর ইন্টু জি। ক্যালকুলেশন করো, এটা পাবো 1 মাইনাস আর বাই আর মানে 1, মাইনাসে মাইনাসে প্লাস স্মল আর বাই ক্যাপিটাল আর ইন্টু জি। 1 1 কেটে দাও, তাহলে আর বাই আর ইন্টু জি। সেখানে মানগুলো বসিয়ে দাও। স্মল আর হচ্ছে সেন্টার থেকে দূরত্ব, কিন্তু সেন্টার থেকে দূরত্ব দেওয়া আছে 5 × 10⁶, তাই না? ক্যাপিটাল আর কত? 6400 কিলোমিটার, অর্থাৎ 6.4 × 10⁶ মিটার ইন্টু জি। জি হচ্ছে 9.8। তুমি পেয়ে গেলা ওই উচ্চতায় ত্বরণের মান 5 ডিভাইডেড বাই 6.4 × 9.8, তুমি পেয়ে যাবা 7.65 মিটার পার সেকেন্ড স্কোয়ার। দিস ইজ দ্য অ্যান্সার। এবার চলো 2 নাম্বার প্রশ্নে চলে যাই। 2 নাম্বার প্রশ্ন বলেছে পর্যায়কাল নির্ণয় করো। তো পর্যায়কাল কিভাবে নির্ণয় করব? এটা কি দোলক নাকি? এটা তো দোলক না, এটা একটা বস্তু যেটা সরল ছন্দিতে স্পন্দনরত আছে। তো পর্যায়কাল বের করার জন্য এটার ফর্মুলা কি হইতে পারে? এটা ফর্মুলা হচ্ছে টি ইজ ইকুয়াল টু 2π√m/k। বস্তুর ভর তো দেয়া নাই, কে এর মানও তো জানি না, তো কি করব? তো দেখো তো ভাইয়ারা, ঠিক এই যে এই বিন্দুতে যেহেতু সরল ছন্দিতে স্পন্দনরত আছে, এই বিন্দুতে ওজন mg সমান সমান কি লেখা যাবে? kx লেখা যাবে না? সরি, এই বিন্দুতে ওজন তো mg না, mg প্রাইম। তাহলে আমরা এই বিন্দুতে লিখতে পারবো, ওই বিন্দুতে k এর মানটা আগে বের করি, আমরা লিখতে পারবো mg প্রাইম ইজ ইকুয়াল টু k ইন্টু এক্স। এখানে x হচ্ছে r, সাম্যাবস্থান থেকে ডিস্টেন্সটা কিন্তু r। তাহলে আমরা k এর মানটা কি পাবো? k এর মান পাবো mg প্রাইম ডিভাইডেড বাই স্মল r। জি প্রাইমের জায়গায় কি লিখতে পারি? জি প্রাইমের জায়গায় কি এটা লিখতে পারো ভাইয়া? আচ্ছা, এটা লেখার দরকার নাই, এত ক্রিটিক্যাল করারও দরকার নাই। তোমরা mg প্রাইম বাই r, এটা হচ্ছে k এর মান। তো এই k এর মানটা এখানে বসাও, সব কাহিনী শেষ হয়ে যাবে। তো k এর মানটা যদি আমরা এখানে বসাই, k এর মানটা, এই যে k এর মানটা যে বের করছি, k এর মানটা যদি আমরা এখানে বসাই, কি পাবো? আমরা বেগুনি কালার দিয়ে বসাই, আমরা পাবো t ইজ ইকুয়াল টু 2π√m, আর k হচ্ছে m জি প্রাইম বাই স্মল আর। এই mm কাটা, তাহলে r বাই স্মল জি প্রাইম, তাহলে আমরা হিসাব করে ফেলি। আমরা এই যে এখানে লিখতেছি, এখানে বোঝা যাচ্ছে না। t ইজ ইকুয়াল টু 2π√r বাই জি প্রাইম ইজ ইকুয়াল টু 2π√r কত? 5 × 10⁶, আর জি প্রাইম হচ্ছে 7.65। ক্যালকুলেশন করলেই তুমি পেয়ে যাবা পর্যায়কালটা কত। এই বিন্দুতে বুঝো, এই বিন্দুতে নিচের দিকে কাজ করতেছে mg প্রাইম, সাম্যাবস্থানের দিকে, তাই না? আর আমরা জানি বস্তুটা এই বিন্দুতে mg প্রাইম কাজ করে, যেহেতু সরল ছন্দিতে স্পন্দন, তাহলে mg প্রাইম সমান সমান k ইন্টু এক্স। এক্স এর মান হচ্ছে স্মল আর, তাই তো? এটা লিখতেই পারি। সো এখান থেকে k এর মানটা হিসাব করে এখানে বসাই দিলাম। আমরা কত পাই দেখি তো? 5 × 10⁶, এটাকে ভাগ করতে হবে 7.65 দিয়ে, 7.65 এর রুট ওভার অফ অ্যান্সার, এর সাথে আমরা 2π গুণ দিব, 2 × 3.14। সো ক্যালকুলেশনগুলো আমরা পাচ্ছি 5083 সেকেন্ড, 5083.546 সেকেন্ড। অস্থির একটা ম্যাথ, অস্থির। আশা করি এই অস্থির ম্যাথটা তোমরাও অস্থির করে পারবা। এখন আমরা আরেকটা চমৎকার অঙ্ক করব, কিন্তু এই অঙ্কটা আমি করার আগে তোমরা কিন্তু করতে পারবা, কারণ এটার থিওরি আমরা ভালোভাবে পড়েছি। তো চলো অঙ্কটা কি সেটা একটু দেখে নিই। কুয়েটে আসছে। সো অঙ্কটাতে বলছে যে একটি সেকেন্ড দোলক হবে দোলনকাল 2 সেকেন্ডের চেয়ে বেশি,
তার মানে বর্তমান যে দোলনকাল সেটা ধরে নিচ্ছি T1, সেটা অবশ্যই 2 সেকেন্ডের চেয়ে বেশি, তার মানে সেকেন্ড দোলকে ডিস্টার্ব আছে, তাই তো। এবার বইলাও দিছে দৈনিক 20 সেকেন্ড স্লো চলে, তাহলে কিন্তু তুমি বর্তমান দোলনকালটা বের করতে পারবা। আর আমরা তো জানি দোলনকাল বেশি মানে কি ঘড়ি স্লো হবে, এটা তো সিম্পল ব্যাপার। তো বলছে দৈর্ঘ্য কত পরিবর্তন করলে ঠিক 2 সেকেন্ড দোলনকাল দিবে। তাহলে ভাইয়া এখানে দৈর্ঘ্যের সাথে দোলনকালের সম্পর্ক কি আমরা জানি? দৈর্ঘ্যের সাথে দোলনকালের সম্পর্ক হচ্ছে দোলনকাল দৈর্ঘ্যের বর্গমূলের সমানুপাতিক। সো আমরা লিখতে পারবো T2/T1 ইজ ইকুয়াল টু L2/L1 এর রুট। তো আমাদের বলছে দোলনকাল 2 সেকেন্ড করতে হবে। বর্তমান দোলনকাল হচ্ছে T1, আমরা জানি না। আমাদের ফাইনাল দোলনকাল করতে হবে কত সেকেন্ড? 2 সেকেন্ড। তো বর্তমান দৈর্ঘ্য মনে করো L1, তো এখন আমাদের দৈর্ঘ্য কত, মানে দোলনকাল যদি 2 সেকেন্ড করতে চাই আমাদের দৈর্ঘ্য কত করতে হবে, এটাই তো কোয়েশ্চেন। সো আমরা L2টা বের করব, স্কোয়ার করো, স্কোয়ার করলে আমরা পাবো L2 ইজ ইকুয়াল টু, এই পাশে স্কোয়ার হয়ে যাবে, ওই পাশে রুট চলে যাবে, T2/T1 স্কোয়ার ইন্টু L1। এখন দেখো কি কি দেয়া আছে। T1 কি দেয়া আছে? না, T1 কিন্তু দেওয়া নাই। T1 হচ্ছে শুরুতে দোলনকাল যেটা 2 সেকেন্ডের চেয়ে বেশি, এটা কিন্তু দেওয়া নাই, এটা বের করে নিয়ে আসতে হবে। T1 দেওয়া নাই, T2 দেওয়া আছে, কারণ আমাদের বলেই দিছে দোলনকাল কত করতে হবে? 2 সেকেন্ড করতে হবে। সো T2 হচ্ছে 2। L1ও জানি না, L1টা L1 এর মধ্যে রাখলাম, এইটার উপরে স্কোয়ার। সো এখানে মিসিং কে? T1টা মিসিং। সো আমরা T1টা বের করি। T1টা কি? বৃদ্ধিপ্রাপ্ত দোলনকাল বা শুরুর যে দোলনকালটা। তো বৃদ্ধিপ্রাপ্ত দোলনকাল বের করার সূত্র কি আমরা শিখি নাই? অবশ্যই শিখেছি, সেটা ছিল T1 ইজ ইকুয়াল টু T - x। মনে আছে কি? মনে না থাকলে মনে কইরা নাও। সো স্মল টিটা কি? স্মল টি হচ্ছে দৈনিক। দৈনিক মানে 86,400 সেকেন্ড। আর এই ক্যাপিটালটি হচ্ছে সঠিক দোলনকাল, সেকেন্ড দোলকের সঠিক দোলনকাল 2 সেকেন্ড। আবারও নিচে হচ্ছে 86,400 মাইনাস 20, x হচ্ছে হারানো সময়, যেটা হচ্ছে 20 সেকেন্ড। আমরা যদি এটা ক্যালকুলেট করি আমরা T1 এর মান কত পাবো? 86,400 ইন্টু 2 ডিভাইডেড বাই 86,380, 86,380 আমরা পাচ্ছি 2.000463 সেকেন্ড। এই হচ্ছে আমাদের শুরুতে দোলনকালটা যেটা ছিল, মানে যেটা 2 সেকেন্ডের চেয়ে বেশি ছিল, এটাই। সেটা বসায় দিই এখানে, তাহলে আমরা আমাদের দৈর্ঘ্যটা কত হবে, L2টা কত হবে সেটা পেয়ে যাব। তাহলে 2.000463। তো এখন আমরা 2কে এটা দ্বারা ভাগ করব, এরপর এটা স্কোয়ার করব, তাহলে আমরা কত পাচ্ছি? 0.99953 L1। তো এই হচ্ছে আমাদের দৈর্ঘ্য, মানে দৈর্ঘ্যটা এটা হবে। এখন দৈর্ঘ্যের পরিবর্তন কত? সো দৈর্ঘ্যের পরিবর্তনও খুব সহজেই বের করা যাবে। দৈর্ঘ্যের পরিবর্তন দেখো, চিন্তা করো, আমাদের যদি এটাকে সেকেন্ড দোলকে কনভার্ট করতে হয় আমার দৈর্ঘ্যটা এটা করতে হবে। তাহলে দৈর্ঘ্যের পরিবর্তন কত? দৈর্ঘ্য আগে ছিল L1, এখন হয়েছে L2। তাহলে L1 মাইনাস L2, L1 থেকে কত বই বিয়োগ যাবে? L2 কত? 0.99953, 0.99953 L1। সো L1 কমন নিলে 1 থেকে এটা বিয়োগ যাবে, তাহলে -1। এটাকে আমরা 100 দ্বারা গুণ দিলেই পার্সেন্টেজে চলে যাবে। কত পার্সেন্ট হয় ভাইয়া? 1 থেকে বিয়োগ করে 100 দ্বারা গুণ করব, কারণ পরিবর্তনটা শতাংশতে নিলে খুব সুন্দর হয়। 0.462%। তাহলে আমাদের যেই সেকেন্ড দোলকটা আছে তার দৈর্ঘ্য যদি এত পার্সেন্ট কমাই তাহলেই আমাদের সেই সেকেন্ড দোলকের দোলনকাল 2 সেকেন্ড হবে। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এই টাইপের অঙ্ক কিন্তু আমরা অলরেডি করেছি। আন্ডা বাচ্চারা, এখন অস্থির একটা অঙ্ক আমরা করব। তো অঙ্কটা একটু দেখে নেই। একটি সিলিন্ডারের মধ্যে পিস্টনের কম্পাঙ্ক 1 হার্জ আর এর উপর 30 গ্রাম ভরের একটি বস্তু বসানো আছে। তো পিস্টনের বিস্তার সর্বোচ্চ কত হলে ওই বস্তুটি পিস্টন থেকে বিচ্ছিন্ন হবে না? তো আমি যদি অঙ্কটা একটু ক্লিয়ার করি, এ হচ্ছে একটা সিলিন্ডার, যেই সিলিন্ডারে একটা পিস্টন আছে। এই মনে করো হলুদ কালার একটা পিস্টন, এই পিস্টনটা সিলিন্ডারের মধ্যে আপ ডাউন করতেছে সরল ছন্দিত স্পন্দনে পিস্টনটা আপ ডাউন করতেছে। তো এই পিস্টনের উপর আমি 30 গ্রাম ভরের একটা বস্তু রেখে দিলাম। এই যে বস্তু একটা রাখলাম, এই বস্তুর ভর হচ্ছে 30 গ্রাম। তো আমাদের প্রশ্ন করেছে যে পিস্টনটার বিস্তার সর্বোচ্চ কত হইলে আমাদের বস্তুটা বিচ্ছিন্ন হবে না। তো ভাইয়া
আগে বুঝি বস্তু কখন বিচ্ছিন্ন হবে। এই মনে করো আমার এই হাতটা পিস্টন, এভাবে উঠানামা করতেছে, তাই না? তো দেখো এই হাতের উপর বস্তুটা রাখছি, এই বস্তুটাও কি যে হাতের সাথে উঠানামা করবে, তাই না? তো বস্তুটা কখন বিচ্ছিন্ন হয়ে যাবে? এই বস্তুকে পৃথিবী অলওয়েজ জি ত্বরণে টানে, তাই না? জি ত্বরণে টানে। এখন ধরো পিস্টনটা জি এর চেয়ে কম ত্বরণে নামতেছে, তাহলে কি বস্তুটা পিস্টনের উপর থাকবে। কিন্তু পিস্টনটা জি এর চেয়ে যদি বেশি ত্বরণে নামে, তাহলে কি পিস্টনের উপর বস্তুটা থাকবে? তা যদি দেখতে চাও হাতের উপর খেয়াল করো। এই যে হাত, এখন ভাই আমি যদি হাতটাকে জোরে টান দিই, এইভাবে টান দিই, তার মানে হাতটাকে আমি জি এর চেয়ে বেশি ত্বরণে নামাচ্ছি, তখন কিন্তু বস্তুটা পিস্টন থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। আরো সহজভাবে বলতে গেলে পিস্টনটা যদি জি এর চেয়ে বেশি ত্বরণে নামে, বস্তু তো অবশ্যই বিচ্ছিন্ন হবে, কারণ ও যত একটা নির্দিষ্ট সময় যতটুকু দূরত্ব অতিক্রম করবে, বস্তুর ত্বরণ যেহেতু জি আর এটা যেহেতু জি এর চেয়ে বেশি, তাহলে বস্তু অবশ্যই তার চেয়ে কম দূরত্ব অতিক্রম করবে। তখন পিস্টন এবং বস্তুর মাঝে কিন্তু একটা গ্যাপ হয়ে যাবে, অর্থাৎ বস্তুটা বিচ্ছিন্ন হবে। সহজ হিসাব, বস্তুটা বিচ্ছিন্ন হবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত পিস্টনের ত্বরণটা অভিকর্ষ ত্বরণের চেয়ে বেশি হবে না। তাহলে আমরা বুঝতেই পারতেছি এই বস্তু যদি বিচ্ছিন্ন না হতে হয়, তাহলে পিস্টনের ম্যাক্সিমাম ত্বরণ লেস দেন অর ইকুয়াল টু জি হইতে হবে। এখন পিস্টন যেহেতু সরল ছন্দিত স্পন্দনে স্পন্দিত আছে, পিস্টনের ম্যাক্সিমাম ত্বরণ হচ্ছে ওমেগা স্কোয়ার এ। আমরা জানি ম্যাক্সিমাম ত্বরণ হয় বিস্তারে, তাহলে ম্যাক্সিমাম ত্বরণ হইতে হবে লেস দেন অর ইকুয়াল টু জি। তাহলে ওমেগা স্কোয়ার এ হইতে হবে লেস দেন অর ইকুয়াল টু জি। তাহলে এর মান হবে লেস দেন অর ইকুয়াল টু জি ডিভাইডেড বাই ওমেগা স্কোয়ার। তাহলে ভাইয়া এ লেস দেন ইজ অর ইকুয়াল টু জি, ওমেগা বললে লিখতে পারবো 2 পাই এফ, ওমেগার জায়গায় লিখতে পারবো 2 পাই এফ এর হোল স্কোয়ার। তো আমরা যদি একটু ক্যালকুলেশন করি, দেখো সব দেওয়া আছে। 2 পাই এফ কত? এফ হচ্ছে 1 হার্টজ। সো 2 পাই এফ এর হোল স্কোয়ার 2 × 3.14 × 1 এর স্কোয়ার করলে আমরা পাচ্ছি, যেটা পাচ্ছি সেটাকে 9.8কে সেটা দ্বারা ভাগ করব, তাহলে আমরা পাবো এর মানটা পাবো এ ইজ লেস দেন অর ইকুয়াল টু 0.248 মিটার। যেহেতু এ হচ্ছে বিস্তারটা অবশ্যই 0.248 মিটারের চেয়ে লেস হইতে হবে কিংবা তার সমান হইতে হবে। এই শর্ত যদি এই বিস্তারে সে দুলতে থাকে, তাহলে বস্তুটা এটার সাথে অ্যাটাচ থাকবে। বাট এর চেয়ে বেশি বিস্তারে দুললে তার ত্বরণ, এই যে ত্বরণ যেহেতু বিস্তারের উপর নির্ভরশীল, বিস্তার যদি এর চেয়ে বেশি হয়, ত্বরণটা অভিকর্ষ ত্বরণের চেয়ে বেশি হয়ে যাবে, তখন পিস্টন আগে নামবে, বস্তু পরে নামবে, অর্থাৎ বস্তুটা বিচ্ছিন্ন হয়ে যাবে। আশা করি এই অঙ্কটা তোমরা বুঝেছো, খুবই সুন্দর একটা অঙ্ক, সবাই পারবে। তো একটা বৃত্তের এক বিন্দু থেকে যখন ঘুরে ঘুরে আবার পুনরায় ওই বিন্দুতে আসবো, এটাকে বলা একটা পর্যায়বৃত্ত, তাই না? তো একটা পর্যায় কমপ্লিট করা। সো ঠিক একইভাবে আমরা আমাদের ক্লাসের যেখান থেকে শুরু করেছিলাম একদম সেখানে এসেই পড়েছি। তোমরা দেখতে পাচ্ছ একটা প্রবলেম আছে, এ সাইন ওমেগা টি প্লাস বি কজ ওমেগা টি, বিস্তার ও আদি দশা বের করতে বলছে। সো আমরা আগেই বলেছি যখন আমরা দেখবো টি এর সামনে যে সংখ্যাটা আছে, যে সহগটা আছে এটা সেম, তখনই বুঝবো এটা কি সিম্পল হারমোনিক মোশনের ইকুয়েশন। তো এইরকম ইকুয়েশন থাকলে আমরা বলেছিলাম বিস্তার হচ্ছে √() সাইনের সহগের স্কোয়ার প্লাস কজের সহগের স্কোয়ার। সাইনের সহগ হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। বিস্তার শেষ। এবার আদি দশা ছিল ডেল হবে টেন ইনভার্স কজের সহগ বাই সাইনের সহগ। কজের সহগ হচ্ছে বি, সাইনের সহগ হচ্ছে এ। তো এটা কিভাবে আসছে অলরেডি তোমাদেরকে দেখানো হয়েছে। সো এই যে এতক্ষণ ধরে যতগুলো প্রবলেম আমরা সলভ করলাম, এগুলো হচ্ছে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে পর্যায়বৃত্ত গতি থেকে আসা কিছু সেরা প্রবলেম। এর চেয়েও যদি ব্যতিক্রমী কোনো প্রবলেম তোমার মাথায় ঘোরে, অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না। তোমাদের সকল প্রবলেম সলভ করার জন্যই এই সিরিজটি আমরা চালু রাখবো, যদি তোমাদের উৎসাহ পাই, তোমাদের ভিউজ পাই, সহজ কথা। সো তোমরা অবশ্যই ভিডিওগুলো শেয়ার করবা। প্রত্যেকটা ভিডিওতে ভাইয়া প্রচুর পরিশ্রম থাকে, কন্টেন্ট গুছানো, ভিডিও এডিট করা, স্লাইড বানানো। সেই পরিশ্রমের মূল্যটুকু কিন্তু কোনো টাকা চাচ্ছি না, মূল্যটুকু চাচ্ছি এটাই যেন ভিডিওগুলো প্রত্যেকের হাতে হাতে পৌঁছে যায়। সো তোমরা যত দেখবা আমার আমি তত ইন্সপায়ার্ড হবে এবং তত দ্রুত সবগুলো অধ্যায় শ্যুট করার মোটিভেশন পাবো। তো বন্ধুরা, যারা ক্লাসটি দেখেছো, ক্লাসটি কেমন লাগছে কমেন্টে জানিও, আর ভিডিওটি শেয়ার করে দিও। আর এটা গেল এই অধ্যায়ের পার্ট 1।
পার্ট 2 তে কিন্তু আমরা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিগুলো যেমন সিকের ওয়েটে এমসিকিউগুলো যেগুলো আসছে, পূর্বে যে এমসিকিউগুলো আসতো সেই চমৎকার চমৎকার কিছু এমসিকিউ সলভ করব। সেই এমসিকিউগুলো তোমার কাছে পানি পানি মনে হবে এই কারণে, কারণ অলরেডি তুমি রিটেন কোশ্চেনগুলো সলভ করে ফেলেছো। আর এই ভিডিও যারা দেখবে তাদের কাছে পর্যাবৃত্ত গতির যে কোনো সিকিউ সহজ মনে হবে, কারণ এখানে সব ধরনের প্রশ্ন সলভ করা হয়েছে। সো বেস্ট অফ লাক টু ইউ, দোয়া করো আমার জন্য। টাটা।